ইন্টারভিউ যে টার্গেটিভ ক্লাস, টার্গেট করে আমরা পড়াশোনা করছি ইন্টারভিউর ক্ষেত্রে 2025 সালের এই রিক্রুটমেন্টের কথাই বলবো, এবং যেটা চলবে অনেক দিন ধরেই। ইন্টারভিউ আগের বছর 7 মাস ধরে ইন্টারভিউ চলেছিল এবং এবছরও বেশ অনেকটা সময় ধরেই চলবে। কিন্তু এখানে যারা উপস্থিত আছো প্রত্যেককেই খুব চূড়ান্ত লেভেলের একটা প্রস্তুতির মধ্যে থাকতে হবে। কেন? তার কারণ ধরো আমি ধরে নিচ্ছি বিভিন্ন পত্র পত্রিকার লেখা অনুসারে যে ডিসেম্বরের 3rd উইক থেকে ইন্টারভিউ শুরু হবে, যদি এটাও হয়। এখন এরকম হতে পারে যে 3rd উইকে এখানে প্রথম যেদিন ইন্টারভিউ শুরু হলো সেই দিনই এখানের বেশ কিছু ছাত্রছাত্রী ইন্টারভিউর জন্য ডাক পাবে। আবার এমনও হতে পারে যে ইন্টারভিউ যেদিন লাস্ট সেদিন কিছুজন ডাক পাবে। তার মানে যেদিন ইন্টারভিউ হবে যদি কেউ ডাক পায়, তাহলে দেখো তার কাছে সময় আছে মাত্র 1 মাস, এবং যে সবার শেষে ডাক পাবে তার কাছে সময় আছে প্রায় 6 মাস। তো এরকমভাবে সময় পাবে, কে বেশি সময় পাবে কে কম পাবে এটা আমার পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু প্রত্যেকেই ভীষণ পরিমাণে প্রস্তুত থাকবে এই ইন্টারভিউটা দেওয়ার জন্য। যখন ইন্টারভিউ হোক খুব ভালোভাবে দেবে, এটাই তোমাদের প্রস্তুতির মূল লক্ষ্য। ইন্টারভিউতে কিন্তু 10-এ 10 পাওয়া যায়, আগে এই ধারণাটা ছিল না। আমরাও যখন ইন্টারভিউ দিয়েছিলাম এইসব পরীক্ষায় তখন ভাবতেই পারতাম না যে 10-এ 10 পাবো। কিন্তু এই ইন্টারভিউর যে রেজাল্ট বেরিয়েছে, শেষ যে রেজাল্ট বেরিয়েছে, সেখানে দেখবে প্রচুর ক্যান্ডিডেট আছে যারা 10-এ 10 পেয়েছে, যেমন আমাদেরও অনেক ক্যান্ডিডেট আছে যারা 10-এ 10 পেয়েছে। তো আমি তোমাদেরকে টার্গেট রাখতে বলবো 10-এ অন্ততপক্ষে 8+ নম্বর কিন্তু প্রত্যেককে পেতে হবে। এইটাকে টার্গেট রেখে পড়াশুনো করো। যাদের একাডেমিক স্কোর মিলিয়ে মোটামুটিভাবে 26+ আছে, তারা যদি 8+ নম্বর পেতে পারো, মোটামুটিভাবে চাকরি শিওর এটুকু ধরে নেওয়া যেতে পারে। কারণ প্রিভিয়াস ইয়ারে যে পরিমাণে কাট অফ নেমেছে সেই অনুসারে এটা বলতে পারি। 100 জন স্টুডেন্ট এখানে আছো, সবাই কিন্তু স্টে করে থেকো। লেফট করলে কিন্তু আর জয়েন করতে পারবে না, কারণ এখানে 100 জনই কিন্তু জয়েন করতে পারবে। এবং আমাকে ফোন করেও কোনো লাভ নেই, কারণ আমি ফোন সাইলেন্ট করে রেখেছি এবং 100 জনের বেশি জয়েন করতে পারে না, এটা গুগলেরই নিয়ম, আমার নয়। তাহলে সর্বপ্রথম আমরা ইন্টারভিউর ফার্স্ট ক্লাসে, যেহেতু আজকে পড়ানোর ক্লাস, তো পড়ানোর ক্লাসে আমি সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ড্রেস কোড। এখন এটা একটা বেসিক বিষয়। এখানে আমরা যেহেতু শুরু থেকে ইন্টারভিউর ব্যাচটাকে পরিচালনা করব, তার জন্য ড্রেস কোড থেকে শুরু করলাম। সবার প্রথমে এই মুহূর্তে তোমাদের ইন্টারভিউর জন্য ড্রেস কোডেরও আগে কয়েকটা বিষয় সম্পর্কে বলবো, সেটা মৌখিকভাবে বলছি, পরে নোটও দেবো তোমাদের। সেটা হলো 1 নম্বর, এই মুহূর্তে ইন্টারভিউর ক্ষেত্রে তোমরা যারা বিএড, তো এখানে সবাই ডিএলএড ক্যান্ডিডেট আছো, প্রত্যেকে ডিএডের যে সিলেবাস আছে এই সিলেবাসের যে পেডাগজিক্যাল ইস্যুগুলো রয়েছে সেগুলো একটু একটু চোখ বুলিয়ে নেবে, কারণ সেটা কমন, সেখান থেকেও কিন্তু অনেক সময় প্রশ্ন আসে। এবং তোমার ডিএড সম্পর্কেও বেশ কিছু প্রশ্ন আসতে পারে, এই বিষয়টা সম্পর্কে একটু সবাই ঝালিয়ে নিও। 2 হচ্ছে যেই সাবজেক্টে গ্র্যাজুয়েশন করেছো, গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্জন করেছো, সেই জায়গাতে বিএ বিএসসি যে ডিগ্রি অর্জন করেছো সেই বিষয়টা সম্পর্কে, সেই সাবজেক্ট সম্পর্কে একটুখানি চোখ বুলিয়ে নিও। এটা 2টো কাজ। আর 3 নম্বর কাজ হচ্ছে এখন থেকে প্রত্যেক দিন একটা করে নিউজ পেপার, সেটা বাংলা হতে পারে ইংলিশ হতে পারে, সেই নিউজ পেপারটা একটু করে চোখ বোলাতে হবে, একটুখানি পারিপার্শ্বিক বিষয়গুলো সম্পর্কে অ্যাওয়ার থাকার জন্য, আর কিছু না। এই 3টে জিনিস ধারাবাহিকভাবে প্রতিদিন বেসিসে একটু করতে থাকবে, এটা বেসিক, সবার জন্য সমান, সবাই এটুকু কাজ তোমাদেরকে করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে মানসিক প্রিপারেশন নাও যে আমি সব থেকে ভালো ইন্টারভিউ দেব। এখানে ইন্টারভিউর জন্য আলাদা কোনো মেন্টাল হেডেক নেওয়ার প্রয়োজন নেই। আমি জানি এটা সব স্টুডেন্টদের ক্ষেত্রেই, যে আমি একেবারে দোরগোড়ায় দাঁড়িয়েছি একটা চাকরির, অনেকটা পথ এগিয়েছি, আরেকটু যদি ইন্টারভিউটা ক্র্যাক করতে পারি বা ভালো নম্বর পাই, ব্যাস চাকরি পেয়ে যাবো, লাইফ সিকিওর। এটা সবারই একটা খুব মরিয়া হয়ে পড়ে সবাই, আর হওয়া উচিত, একদম চূড়ান্ত লেভেলের চেষ্টাও করা উচিত। কিন্তু এই চেষ্টাটা করতে করতে এমন এবার ফ্রাস্ট্রেশনে না চলে যাও যে তুমি যা পড়ছো তাই মনে থাকছে না, শরীর খারাপ করছে, গা গোলাচ্ছে, এইটা কিন্তু করলে আবার চলবে না। কাজে নিজেকে একদম সুস্থ রাখতে হবে, কিন্তু লড়াকু থাকতে হবে। আমি লড়াকু ছেলে মেয়েদের পছন্দ করি, ওই যারা হেলতে দুলতে ইন্টারভিউ 4 দিনের প্রিপারেশন নেয় তাদেরকেও একদম পছন্দ করি না। তো লড়াকু থাকতে হবে যে আমাকে প্রিপারেশন নিতে হবে, কিন্তু কোনোভাবে ভেঙে পড়লে চলবে না। হ্যাঁ, লড়াকু থাকতে হবে, কিন্তু কোনোভাবে ভেঙে পড়লে চলবে না, বা অত্যাধিক পরিমাণে মেন্টাল প্রেশার নিয়ে নিজের শরীর খারাপ করলেও চলবে না। এবার আসি আমাদের একেবারে ড্রেস কোড থেকে শুরু করছি। এই ড্রেস কোড থেকে কেন শুরু করছি, তার কারণ আমরা যে ডেমনস্ট্রেশনগুলো নেব প্রত্যেক সপ্তাহে একটা করে, এই ডেমনস্ট্রেশনে অ্যাপটিটিউড টেস্ট ডেমনস্ট্রেশন এবং পার্সোনালিটি টেস্ট,
এই যে 3 জন করে টিচার আমাদের প্যানেলে থাকবে, আমরা প্রত্যেক সপ্তাহে নিচ্ছি, এখানেও চেষ্টা করবে এই ড্রেসটা পরেই তুমি ইন্টারভিউটা দিতে। তাতে কোনো অসুবিধা নেই, তাতে তোমার কি হবে, হ্যাবিচুয়েশন তৈরি হবে যে না আমি তো এই ড্রেস পরেই যাব, এই ড্রেসটাই পরছি, কোনো ব্যাপার নয়। বা ওই জাতীয় কোনো একটা ড্রেস, যেমন ফর্মাল প্যান্ট, ফর্মাল জামা, মেয়েদের ক্ষেত্রে শাড়ি পরছো, জানি বাড়ির মধ্যে শাড়ি পরে যারা এখানে বিবাহিত তারা তো প্রতিদিনই পরছে, বা যারা বিবাহিত নয় হয়তো একটু মনে হবে যে একটা ইন্টারভিউর জন্য পড়ছি, কিন্তু পড়বে কেন কি, তোমার যে আমি চাইছি তোমার যে অরিজিনাল যখন তুমি ইন্টারভিউ দিতে চাইছো সেই ফ্লেভারটা যাতে এর মধ্যে থাকে, এবং তোমার যে কমফোর্টেবল জোন, যে তুমি কতটা স্বস্তি বোধ করছো বা অস্বস্তি বোধ করছো, সেই জায়গার জন্য এই ড্রেস মানে ইন্টারভিউর প্রপার ড্রেস আপ করেই যদি আমাদের সঙ্গে ইন্টারভিউগুলো দাও তোমাদের কিন্তু সুবিধা হবে। তো দেখো ড্রেসের ক্ষেত্রে সাধারণত ছেলেদের ক্ষেত্রে আমি বলবো সেটা হচ্ছে গিয়ে যে কোনো হালকা রঙের, খুব ক্যাটক্যাটে রঙের, মানে যেটার দিকে তাকালে একটু চোখটা ধাঁধিয়ে যাচ্ছে, এই জাতীয় প্যান্ট জামা পরার দরকার নেই। এমন কোনো কালার পরবে যে কালারটা তোমার দিকে তাকাতে ইচ্ছা করবে। যেমন ধরো আমি যে ড্রেসটা এখন পরেছি, আমি যে কালারটা এখন পরেছি, দেখো এটা কিন্তু খুব চকচকে নয়, মানে লোককে খুব আকৃষ্টও করবে না, আবার লোক কিন্তু আমাকে বলবেন যে ছেলেটার কোনো চয়েস নেই এটাও বলতে পারবে না। তো ওই রকম একটা লুক যেটার মধ্যে সাধারণ অথচ তার মধ্যে একটা অন্যরকম ব্যাপার আছে, ঠিক আছে? তো সেই রকম একটা ড্রেস তোমাকে পরতে হবে, জামার রংটা এটা হবে, আর প্যান্ট তো ছেলেদের ক্ষেত্রে জানোই যে কোনো ডিপ কালারের ব্লু হোক বা ব্ল্যাক হোক, যেটা তোমাকে স্যুট করে বা যেটাই পরে তুমি কমফোর্টেবল, সেরকম যে কোনো একটা ড্রেস তুমি পরতে পারো। তাহলে সবার প্রথমে এই ড্রেস আপের ক্ষেত্রে এইটুখানি, খুব অতিরঞ্জিত খুব অনেক ভালো ড্রেস নতুন কিনতে হবে এরকম কোনো বিষয় নেই। হাওয়াই চপ্পল পরেও চাকরি পেয়েছে এরকম বহু এক্সাম্পল আছে, আবার খুব চকচকে ড্রেস পরেও ব্যর্থ হয়েছে এরকম অনেক এক্সাম্পল আছে। ফলে তুমি যেরকম তোমার তুমি যেরকমভাবে এফোর্ড করতে পারবে সেই রকমভাবেই পড়বে। এমনও ঘটনা আছে যে অন্য বন্ধুর কাছ থেকে প্যান্ট ধার করে নিয়ে গিয়ে পড়েও ডাব্লিউবিসিএস অফিসার হয়েছে বা টিচারের চাকরি পেয়েছে, এরকম বহু এক্সাম্পল আছে। খালি পায়ে মানে হাওয়াই চপ্পল পরেও ইন্টারভিউ দিয়েও চাকরি করছে, এরকম এক্সাম্পলও আছে। নেই বলেছে সে ডিরেক্টলি যে স্যার আমার কেনার সামর্থ্য নেই, আমি কিনতে পারিনি, তাতে কিছু আসে যায় না। কিন্তু তা সত্ত্বেও আমরা একটা ফর্মালিটি মেনটেন করবো। এই কথাগুলো এই কারণে বললাম তোমাদের উৎসাহিত করার জন্য, যে ড্রেসটা নিজেরকে কতটা প্রেজেন্টেবল লাগছে, ড্রেসটা কেন, ড্রেসটা ওদের কোনো বিষয় না, তোমাকে কতটা প্রেজেন্টেবল লাগছে এবং টিচার লাইক একটা অ্যাটিটিউড তোমার মধ্যে আছে কিনা সেইটুকুনই দেখার জন্যই তোমার ক্ষেত্রে এই প্যান্ট তুমি পরছো। এর সঙ্গে সঙ্গে কি পরছো, এটা নিজের মতো করে বেল্ট পরছো যাতে প্যান্ট খুলে না যায়। অনেক সময় হয় অনেকের অনেক ধরনের উল্টোপাল্টা ড্রেস পরে, সেক্ষেত্রে হাঁটতে পারে না নিজেই, সেই জন্য এগুলো নিয়ে আর বলছি না। বুট পরলে সেটা পলিশ করে পরবে, আর হাতে একটা ঘড়ি পরবে, কারণ টিচারের ক্ষেত্রে এটা একটু মানে একটু মানানসই। এবার ঘড়িটা খুব দামি টাইটান বা বিশাল দামি পরে যাচ্ছে দরকার নেই, একটা সাদা মাটা মানে নর্মাল একটা সাধারণ ঘড়ি তুমি পরবে, বেল্ট দেওয়া ঘড়িও পরতে পারো, এবং খুব সাধারণ ঘড়ি, খুব দামি খুব চকচকে বিষয় সেটাও নয়, এখানে একটা সাধারণ বিষয় পড়বে। মানে এই পুরো বিষয়টার মধ্যে তোমার প্রেজেন্টেশনটা থাকবে তুমি সাধারণ কিন্তু তোমার বুদ্ধিমত্তা অসাধারণ, তুমি সাধারণ কিন্তু তোমার পড়ানোর কৌশল অসাধারণ, এরকম একটা ভাব তোমার মধ্যে থাকবে। মানে এটা আমি যতগুলো ইন্টারভিউ দিয়ে যতটুকু বুঝেছি ততটুকুই। এবং তোমার পুরোপুরি হেয়ার কাট বলো বা তোমার চাল চলন পুরোটা একটু মার্জিত হবে, এর মধ্যে কোনো রকমের অন্যরকম ব্যাপার থাকবে না। এই হচ্ছে ড্রেস আপ। এবং কি কি পরবে না এর মধ্যে লেখা আছে, জিন্সের প্যান্ট হ্যান ত্যান পরবে না, এগুলো আশা করি সাধারণত অনেকেই করে না। তবে আমি দেখেছি অনেক ছেলে মেয়েদেরকে দেখেছি তারা কিন্তু ভুলভাল যেরকম একটা ইচ্ছা ড্রেস পরে চলে গেল, তারপরে ট্যাটু করা রয়েছে কোনো একটা জায়গায়, তারপরে ধরো হাতে একটা বালা পরা রয়েছে, এই সমস্ত বিষয়গুলো একটুখানি বর্জন করাটা মনে হয় ভালো। তার কারণ হচ্ছে যে আমরা যেহেতু টিচার হতে যাচ্ছি, তো টিচারের মতো একটা অ্যাটিটিউড আমাদেরকে রাখতে হবে। এইটুখানের মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারো। হ্যালো স্যার। বলো স্যার, হ্যাঁ বলো বলো। বলছি এই তো শীতকাল ধরুন, হ্যাঁ বলছি শীতকাল এখন তো সোয়েটার পরতেই হয়, তো হচ্ছে এই ড্রেসের শার্টের উপরে কি একটা হাত কাটা সোয়েটার পরতে পারি এই এক যে আমি কালারের? যেটা পরে আছি আরেকটা সেরকম কথা, ড্রেস পরে গেলেও জুতো। কোনো সমস্যা নেই, অবশ্যই পড়তে পারো। পড়তে পারি মানে কি, তোমার শীত না লাগলে তো পরবেই, আমি ঠিক আছে? অবশ্যই জামার পরে একটা একটা সোয়েটার, কথা স্যার বলছি, ফুলাতা জামা ওই রইলো, জুতো পরলে তারপর একটা সুন্দর সোয়েটার পরা রইলো পাতলা টাইপের, এবং হাফ হাতা, খুব সুন্দর লাগবে তোমাকে দেখতে। এবং সেই জায়গা থেকে জামাটা একটু গোটা মানে জামাটা এখানে ভাঁজ করা থাকে না সাধারণত, জামাটা ফুলি ছাড়া থাকলো, একটা ঘড়ি পরা থাকলো, ব্যাস, এটা সিম্পল ড্রেস, এতে ভালোই লাগে দেখতে। আরেকটা বলছি স্যার,
হ্যাঁ বল। স্যার, বলছি আর জুতোর ক্ষেত্রে বলছি জুতোর ক্ষেত্রে চামড়ার জুতো না পরে যদি ধরুন ওই কেডস এর মতো যে জুতোগুলো কোনো আছে ওগুলো অসুবিধা পরা কিছু নেই, যেতে পারে কোনো কি, না অসুবিধা চামড়ার কিছু নেই, জুতোই পরতে কোনো সমস্যা নেই, করতে পারো, মানানসই হলেই হবে। ওই নীল রং এখন বা তুমি পরে কালো গেছো রঙের কালো যে কেডস কালো গুলো প্যান্ট, হয়? পরছো সাদা জুতো, সেটা কিন্তু বেমানান, চোখে পড়ে। সেরকম চোখে যাতে না পড়ে, মানে হ্যালো স্যার। একটা বেমানান তো হ্যালো। যাতে চোখে না পড়ে, রুচিবোধ তার যাতে থাকে, এরকম যে কোনো ড্রেসই পরতে পারো, ঠিক আছে? চলো নেক্সট, মিউট করো না প্রত্যেকে। হ্যালো স্যার। হ্যালো। বলো বলো হ্যালো স্যার। বলো হ্যালো। বলো ওই বলো পালিশ তাড়াতাড়ি করা বলো। বুট ওই লেস দিয়া লেস বানা করলে স্যার অসুবিধা হবে? হ্যালো। দেখো এরকম স্যার ভাবে তো ডিফাইন করা আমার পক্ষে সম্ভব নয়, কোনটা অসুবিধা হবে কোনটা অসুবিধা হবে না। আমি বলতে পারি যে তোমার যে ড্রেস, সেটার সঙ্গে যাতে একটু মানানসই থাকে। মানে তুমি ড্রেস পরেছো ধরো কালো প্যান্ট, ওকে এক্সাম্পল দিলাম, জুতো পরেছো সাদা, সেটা তো মানানসই নয়, এবং সেটা তো একটা টিচারের হওয়া উচিতই নয়। তো মানানসই যে কোনো ড্রেস তোমরা পরতে পারো, কোনো সমস্যা তাতে কিছু নেই। পরে আমরা যখন ইন্টারভিউ নেব লাইভ, তখন তো স্যার আমরাও দেখতে পাবো নিশ্চয়ই, তখন আরো বিশদভাবে বলবো তোমাদেরকে। স্যার বলো স্যার বলছি বলো স্যার, বলো। ডেমো ডেমো কটা রেডি করতে হবে স্যার? মানে ডেমো কটা বলে করতে হবে দিচ্ছি, বা বলে কিছু? দেবো, সঙ্গে থাকো বলে দেবো, সঙ্গে থাকো বলে দেবো। আজকে হচ্ছে টপিকও দরকার পড়লে বলে দেবো, মানে কি, সঙ্গে থাকো। আমরা তো স্যার মানে বিবাহিত, অত তো সময় পাচ্ছি না। না, তো সময় সেই তো জন্য পেতে স্যার হবে, কবে? চাকরির পরীক্ষায় তো বিবাহিত অবিবাহিতর জন্য নয়, সবার জন্য সময় বের করতে হবে, এবং মিনিমাম যতগুলো করার প্রয়োজন আমি বলে দেবো, ঠিক আছে? সঙ্গে থাকো, হ্যাঁ মিউট হ্যাঁ করো। হুম হুম। হ্যাঁ। আচ্ছা স্যার, স্যার বলছি ডিএলএড এর সিলেবাসটা তো আমাদের অনেকটা বড়, তাহলে আমরা কোথায় থেকে পড়বো? সেখানে মানে পেডাগজিক্যাল ইস্যু যেখানে সেখানে যেখানে আছে সেটা পড়তে বলেছি, আমি কিন্তু মেনশন করে দিয়েছি যে কোন কোনগুলো পড়বে। ডিএলএড এ অনেক অবাঞ্ছিত টপিক আছে যেগুলো পড়ার কোনো প্রয়োজন নেই, এবং তোমরা সেটা ডিএলএড পরীক্ষা দেওয়ার সময়ও পড়োনি, সেটাও আমি জানি। এবার আসি আমাদের পরের পয়েন্টে, একটুখানি মিউট করে রাখো, হ্যাঁ। মেয়েদের ক্ষেত্রে একই রকম, স্যার একটা অবশ্যই বলছি। মিউট করতে হবে, পরে আবার কথা হ্যালো বলবো, স্যার। আমি যখন বলতে বলবো তখন বলবে, এখন মিউট করে নাও, পরের অংশটা বলি, মিউট করে নাও। মেয়েদের ক্ষেত্রে যদি পসিবল হয়, শাড়িটাকে প্রথম প্রেফারেন্সে রেখো। কেন? যেহেতু তোমরা প্রাইমারি স্কুলে টিচার হতে যাচ্ছ, এবং বাঙালিদের ক্ষেত্রে কি হচ্ছে যে বাচ্চারা তার বাড়িতে মাকে বা ঠাকুমাকে শাড়ি পরতে বেশিরভাগ ক্ষেত্রে দেখে বাঙালিদের ক্ষেত্রে। তো ওই বাচ্চাটা একটা মাতৃসুলভ একটা আচরণ তোমার কাছ থেকে পাবে, এবং তোমাকে অনেকটা মায়ের মতোই কল্পনা করবে, কারণ যেহেতু একটা পিপির বাচ্চা যেটা, সে তো মাকেই দেখেছে সব থেকে বেশি, এবং তারপরে দিনের বেশিরভাগ সময়টা তোমার কাছে যদি পাঠানো হয়, তাহলে তোমাকেই যদি মাতৃরূপে দেখতে পায়, তাহলে সেটা অনেক বেশি ভালো। এবং এই প্রশ্নটাও আসতে পারে যে ড্রেস আপের ক্ষেত্রে মানে শাড়িকে কেন প্রেফারেন্স দেওয়া হয়, বা তুমি কেন শাড়ি পরে আজকে ইন্টারভিউ দিতে এসছো, এরকম প্রশ্ন অনেক সময় করে থাকেন অনেক বোর্ডে। সেক্ষেত্রে তোমার উত্তর হবে যে স্যার, প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে যেহেতু একটা মাতৃত্ব সুলভ আচরণের প্রয়োজন হয়, এবং সত্যি কথা বলতে আমরা তো ওদের মা মানে এই স্কুলের ক্ষেত্রে মাদার, তো সেই অনুভূতিটা যাতে বাচ্চাদের মধ্যে থাকে, তারা যাতে নিজস্বতা অনুভব করে, সেই জন্যই শাড়ি পরাটা আমার পক্ষে বাঞ্ছনীয় বলে আমার মনে হয়েছে। এরকমভাবে গুছিয়ে সুন্দরভাবে উত্তর দেবে, তাহলে শাড়িটাকে প্রাধান্য রাখবে। যদি কারোর ক্ষেত্রে সম্ভব না হয়, তাহলে তুমি এনি ড্রেস, এই যে সালোয়ার, মানে অন্য যে কোনো ড্রেস তুমি পরতে পারো যেটা তোমার পক্ষে মানানসই বা যেটা তুমি ক্যারি করতে পারছো। এক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে ওই যে লিপস্টিক হ্যান ত্যান ওই দিনের জন্য একটুখানি অ্যাভয়েড করাই ভালো। মানে এটা হালকা কালার পরতে পারো, উগ্র তুমি একদম টকটকে লাল লিপস্টিক পরে ইন্টারভিউ বোর্ডে চলে গেছো, এই বিষয়টা ঠিক নয়। মানে অনেক ক্ষেত্রে ইন্টারভিউ বোর্ডে অনেক বয়স্ক মানুষজন থাকে, মানে অনেক একদম এজেড প্রফেসররা থাকেন, হয়তো তাদের ক্ষেত্রে এটা মানানসই বলে নাও হতে পারে। তো সেই জায়গা থেকে এগুলো একটুখানি মেনটেন করে চলবে। যারা শাড়ি পরতে অভ্যস্ত নাও, তারা অবশ্যই প্র্যাকটিস করতে হবে এখন থেকে, এবং মনে রাখতে হবে তুমি ইন্টারভিউ দিতে গেছো, শাড়ি পরার দিকে মনোযোগ দিলে তোমার চলবে না, তোমার এখানে ইন্টারভিউর যোগের দিকে মনোযোগ দিতে হবে। তো অনেক ক্ষেত্রে যারা অভ্যস্ত নাও, তারা হয়তো বারবার ওই দিকে কনসেন্ট্রেশনে চলে যেতে পারে যে আমার শাড়িটা কোথাও বোধহয় এদিকে আলগা হয়ে গেল বা কোনো সমস্যা হলো কিনা, তাই জন্য তারা প্র্যাকটিস করে নেবে। আর কি করতে পারো, তোমার ক্ষেত্রে মানানসই যাতে টিপ পরা বা এই যে হাতে ঘড়ি পরা, সেগুলো যাতে একটু মানানসই থাকে সেটা একটু দেখে নেবে। এটা খুব একটা ড্রেস কোডের মধ্যে খুব মানে বাধ্যবাধকতা কিছু নেই, যেটুকু মানানসই সেটুকুই তোমাদেরকে বলে দেওয়া হলো। এইবার আলটিমেটলি একটু বিষয় একটা বলে দিই, এই ড্রেস আপের বিষয়টা এতটাই নগণ্য, এতটাই নগণ্য, ক্লাস তো শুরু হয়ে গেছে, একজন রঞ্জিত বলে কেউ আছো, ক্লাস অনেকক্ষণ ধরেই চলছে। ড্রেস আপের বিষয়টা এতটাই নগণ্য যে যখন তুমি ইন্টারভিউ দিতে যাবে, তখন কিন্তু তোমার এই ড্রেসের কথা একদমই মনে থাকবে না।
এবং যদি দেখা যায় যে সত্যি সত্যিই তোমাদের জেলা ভিত্তিক ইন্টারভিউ হচ্ছে, হতেও পারে, কিন্তু একদম অসম্ভব কিন্তু এটাকে আমি বলছি না। কেন বলছি না? যদি জেলা ভিত্তিক ইন্টারভিউ হয় তাহলে মোটামুটিভাবে আমরা যে ব্যাচটা করছি 3 মাস, খুব সুন্দর একটা ব্যাচ আমরা করছি। কেন? কারণ 2 থেকে আড়াই মাসের মধ্যে গোটা ইন্টারভিউ প্রসিডিওরটাই কমপ্লিট হয়ে যাবে যদি জেলা ভিত্তিক হয়। তাহলে জেলা ভিত্তিক হলে আমাদের ব্যাচ একদম সুইটেবল ব্যাচ, যারা পড়ছো তারা ভীষণ পরিমাণে উপকৃত হবে। এবার জেলা ভিত্তিক যদি হয় তাহলে খুব তাড়াতাড়ি হবে, কিন্তু জেলা ভিত্তিক হলে সমস্যাটা হবে, জেলা ভিত্তিকের ক্ষেত্রে আমার যতটা এক্সপিরিয়েন্স, আমি বেশ অনেকবার প্রাইমারির ইন্টারভিউ দিতে যাওয়ার সৌভাগ্য হয়েছে আমার। তো জেলাতেও গেছি, এপিসি ভবনেও গেছি। এপিসি ভবনে যদিও নেয় না, পাশে একটা বড় বিল্ডিং করেছে, সেখানে নেয় 6 তলায় ইন্টারভিউ হয় এখন। তো সব জায়গাতেই গেছি, আগেরবারও গেছি কোনো একটি কাজে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে ইন্টারভিউগুলো হচ্ছে যদি জেলা ভিত্তিক হয়, সেখানে কি হয়, ওই ছোট ছোট তাঁবুর মতো কাপড় দিয়ে ছোট ছোট ঘর করে তারপরে সেখানে ইন্টারভিউ হয়। এবং সেখানে দেখা গেছে যে তুমি সকাল 12টার সময় তোমার টাইমিং দেওয়া হয়েছে, তোমার ইন্টারভিউ হয়তো শুরু হবে সন্ধ্যে 7টার সময়, এরকমও ঘটনা ঘটেছে। সকাল 10টায় টাইম দেওয়া আছে, রাত 8টার সময় ইন্টারভিউ দিয়েছে। তাহলে এই যে এতটা সময় না খেয়ে বসে থাকা, কিছু খাওয়া তো ওই সময় মুখে জোর রোচে না, এবং তোমার ড্রেস আপ কোথায় যাবে, সব নোংরা হয়ে যাবে, তখন তুমি ক্লান্ত, এক্সস্টেড হয়ে গেছো, এরকম ঘটনাও কিন্তু ঘটে। তো সেই জায়গা থেকে তোমার এই ড্রেস আপটা আগেই যতটা প্রেফারেন্স পাচ্ছে, যেদিন তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ সেদিন তুমি ড্রেস নিয়ে ভাববে না, তুমি তোমার ইন্টারভিউ নিয়ে ভাববে, এবং নিজেকে পরিপাটি এবং সুস্থ রাখার চেষ্টা করবে, এটুখানি বলার। আর যদি এপিসি ভবনের পাশে যে পরীক্ষা বলে সেন্টার, যেখানে ইন্টারভিউ হয়, 6 তলায় বলে দিলাম ইন্টারভিউ হয়, 3 তলায় হচ্ছে গিয়ে ভেরিফিকেশন হয়, তারপরে 6 তলায় গিয়ে একটা ওয়েটিং রুমে থাকতে হয়, তারপরে ইন্টারভিউ বোর্ডে পাঠিয়ে দেয়, ওখানে আলাদা আলাদা ঘর আছে। সেখানেও যদি হয় সেক্ষেত্রেও তোমাকে মোটামুটি 4 থেকে 5 ঘন্টার একটা ওয়েটিং মিনিমাম করতে হবে। কেন? তোমাকে সকালবেলা ডাকবে, 10টার সময় যদি ডাকে উপরে উঠাবে, বসিয়ে রাখবে আধ ঘন্টা 1 ঘন্টা, সেখান থেকে ভেরিফিকেশানে একজন করে পাঠাবে, সেখানে বসে থাকবে আরও প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। সেখান থেকে ভেরিফিকেশান সাকসেসফুল যদি কমপ্লিট হয় তোমাকে পাঠাবে 6 তলায়, সেখানে গিয়ে বসে থাকবে আরও 1 ঘন্টা, তারপরে এক এক করে ইন্টারভিউতে পাঠাবে, তারপরে তোমার যখন নাম্বার আসবে তুমি তখন ইন্টারভিউ দেবে। তার মানে আলটিমেটলি তোমাকে একটা 5 থেকে 6 ঘন্টার মিনিমাম একটা ওয়েটিং ইন্টারভিউর ক্ষেত্রে যেখানেই পড়ুক তোমার করতে হবে। এবার যদি কারো রোল নাম্বার খুব কাছে হয় তার ক্ষেত্রে হয়তো 2 ঘন্টা ওয়েট করতে হতে পারে, কারণ যদি রোল নাম্বার খুব শেষের দিকে হয়, ওই দিন যতজনকে ডেকেছে তার মধ্যে শেষের দিকে, তাকে হয়তো আরও 1-2 ঘন্টা বেশি ওয়েট করতে হতে পারে। এটা সিচুয়েশন অনুসারে ভ্যারি করে। তো সেই জায়গা থেকে আমার লাস্ট কথা হবে ড্রেস নিয়ে এটাই, যে তুমি তোমাকে সুস্থ রাখবে, চলনসই রাখবে। যখন তুমি ইন্টারভিউ বোর্ডে প্রবেশ করছো তখন তুমি খুব এনার্জেটিক থাকবে, যে তুমি যেন এই নতুন ফ্রেশভাবে তুমি রুমে ঢুকছো। আর কি করতে পারো, এখানে একটা ছোট্ট টিপস দিয়ে দিই। যখন তোমার নাম্বার আসলো যে তুমি এর পরেই ঢুকবে বা এখন ঢুকবে, কয়েক সেকেন্ডের জন্য বা 30 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করে কয়েকবার জোরে জোরে নিঃশ্বাস মানে ব্রিদিং করে নেবে, তোমার শরীরে যাতে অক্সিজেনটা বেশি পরিমাণে যায়। তাতে কি হবে, দেখবে তোমার অনেক টেনশন হবে, এই আগের জন্য কি হলো, এই সমস্ত হবে। কিন্তু যখন তুমি বেশ কয়েকবার জোরে জোরে নিঃশ্বাস নেবে, একদম বুক ফুলিয়ে একটু অক্সিজেন নেবে, তখন দেখবে তোমার মধ্যে একটা আত্মবিশ্বাস আসবে, টেনশনটা একটু হলেও কমবে, এবং তারপরে কুলভাবে ইন্টারভিউ রুমে প্রবেশ করবে। এটা একটা টিপস, এটা তো লিখে বোঝা যায় না, এটা অনেক ইন্টারভিউ দিয়ে যেটুকু আমি শিখেছি সেটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে। এটা করবে এবং তারপরে কনফিডেন্টলি ইন্টারভিউ রুমে ঢুকে যাবে। আর একটা কাজ করবে না এখানে একটা কাজ করবে না, সেটা হলো এই যে তুমি বসে আছো পরপর অনেকে বেরোচ্ছে ঢুকছে, কি হয় একজন বেরোনোর সঙ্গে সঙ্গে অনেকেই কি প্রশ্ন করলো, দাদা আপনাকে কি ধরলো, কোথা থেকে ধরলো, দাদা আপনি কি পেরেছেন, এই সমস্ত গল্প গুজব করতে শুরু করে দেয়। তুমি কিন্তু এই সমস্তের মধ্যে পড়ার দরকার নেই। এগুলো কি হবে বলো তো, আড্ডা হবে। আলটিমেটলি তোমাকেও তো ওই প্রশ্ন করবে না, এবং যে বেরিয়েছে সেও সঠিকভাবে উত্তর দেবে না। সে বেরিয়ে নিজেকে এমন একটা ভাব দেখায় বিশাল বড় মানে জয় করে ফিরেছে, সে বলতে চায় না, এবং অনেক সময় বললেও ভুলভাল বলে। তো সেই জায়গা থেকে তুমি এই সমস্ত আলোচনার মধ্যে কোথাও যাবে না। তোমার কাজ হচ্ছে ইন্টারভিউ দেওয়া, এবং তুমি নিজেকে মনে রাখবে যে তুমি ওয়েল প্রিপেয়ার্ড। তো তুমি কি করবে, ওই ইন্টারভিউর জন্যই ওয়েট করবে। কেউ বেরোচ্ছে, কি জিজ্ঞেস করলো দাদা আপনাকে, কি জিজ্ঞেস করলো দিদি আপনি কোথা থেকে এসছেন, এই সমস্ত আলগা খেজুরে আলাপ করার এখানে কোনো প্রয়োজন নেই। এটুকুনের মধ্যে কোনো প্রশ্ন আছে কারণ যতটুকু বললাম? না স্যার। বাকিদের স্যার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার
ওয়েটিং রুমে যখন ঢোকানো হয় বা ওই রুমের ভেতরে, তখন কি ফোনটা কাছে রাখা যায়, না ফোন ফোন তো আগেই নেওয়াই বাইরে উচিত রাখতে নয়। হয়? প্রথমত তো ফোন থাকেই না, ফোন তো কোনো জায়গাতেই তোমার থাকবে না, ভেরিফিকেশনেও থাকবে না, ফোন নিয়েই যাবে না। এটা আমার স্ট্র্যাটেজি। আমি থ্যাংক ইউ আদতে স্যার স্যার। যখন একদম এইটা একটা স্যার ভালো প্রশ্ন করেছে, আমি বলে দিই, শোনো, মন দিয়ে শোনো। চাকরি হ্যাঁ পাওয়ার স্যার। কয়েকটা সূত্র বলে দিচ্ছি, মন দিয়ে শুনে নাও। তুমি মোটামুটিভাবে এই ইন্টারভিউ দেওয়ার 7 দিন আগে থেকে, বা যারা খুব বিজি মানুষ তারা হয়তো 2-3 দিন আগে থেকে তোমার এই ফোনটা ইউজ করা ছেড়ে দাও। ফোনটা বন্ধ করে রাখতে বলছি না, ফোন সাইলেন্ট করা থাক। যে ইচ্ছা সে ফোন করুক, মিনিস্টার মন্ত্রী ফোন করলেও ধরার দরকার এই মুহূর্তে নেই বলে আমার মনে হয়। তোমার কনসেন্ট্রেশন থাকবে পুরোপুরি পড়ার দিকে। এইবার ধরো সাইলেন্ট করে রেখেছো, কোনো একটা সময় তুমি ফোনটা ধরে দেখলে 5টা মিস কল, যদি খুব ইম্পর্টেন্ট কল হয় তুমি কল ব্যাক করে নাও। এই সময়টা তোমার কাছে ফোন থাকাই উচিত না। ফোন থাকা মানে তোমার মনোযোগ কোনোটা ওই দিকে যাবে। দ্বিতীয়ত, ইন্টারভিউ ওই যে রুম মানে ঘর, তোমাকে ফোন নিয়ে ঢুকতেই দেবে না। ফোন তো তোমাকে আগেই চেকিং করে গেটেই বাইরে বের করে দেবে। ফোন নিয়েই যাওয়া উচিত নয়। নিশ্চয়ই এখানে যারা আছো 90% কেসেসের ক্ষেত্রে কি হবে, কোনো না কোনো অভিভাবক তোমাদের সঙ্গে যাবেন। যাদের অভিভাবক নেই বা যাদের সেই সিচুয়েশন নেই, আমারই তো, আমার জীবনে অভিভাবক বলে সেরকম কেউ ছিল না। আমার বাবা মারা গেছে আমার 2 বছর যখন বয়স তখন। এবং ছোটবেলায় কেউ কেউ 2-1 জন খুব দয়া করে নিয়ে গেছে, কিন্তু তারপরে যখন হলো আমি তো ফোন নিয়েই যেতাম না, বা নেওয়া উচিত নয়। কেন? ফোনটা তুমি কোথায় রাখবে? ফোনের দিকে কিসের কনসেন্ট্রেশন? আমার মনে হতো যে আমি যদি ওই যুদ্ধটা জয় করে ফিরি, এমনিতেই আমি বুক ফুলিয়ে ফিরতে পারবো। তো ফোন নেওয়া উচিত নয়। যদি একান্ত কেউ একাও যাও, আমি বলবো যে ফোনটা ওই দিনের জন্য ইউজ না করাই ভালো। কারণ ফোনটা নিলে তোমার সমস্যা পদে পদেই বাড়বে। ফোন কোথাও রাখতে পারবে না, কাউকে দিতে পারবে না। আবার ফোন তোমার সঙ্গে থাকা মানে খুব সমস্যা। এবং ফোন কিন্তু ওই পরীক্ষার যে মেইন এন্ট্রান্স, ওখান থেকে কিন্তু তোমার সঙ্গে আর থাকবে না। ওরা ফোন নিয়ে কিন্তু ঢুকতে দেয় না, এবং দেওয়া উচিতই নয়। নেক্সট কারো প্রশ্ন আছে? স্যার 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 বলছি, ব্যাগ নিয়ে তো ঢুকতে দেয়, মানে স্যার ব্যাগ না নিয়ে মানে ব্যাগটা তাহলে কি ভেতরে রাখার জায়গা থাকে কিছু? না, কোনো জায়গা কিছু নেই। ফাইল বা ব্যাগ তো তোমার কাছে থাকবেই, যেহেতু তোমার কাছে ডকুমেন্ট আছে। ডকুমেন্টগুলো, ফাইলগুলো কি করবে? আচ্ছা, এগুলো যদিও আজকের প্রশ্ন নয়, তাও যখন প্রশ্ন করেছো বলে দিই, এখানে অনেক বাইরের স্টুডেন্ট আছো, পরে আমাদের যারা পেইড স্টুডেন্ট আরও সুন্দরভাবে গুছিয়ে বলবো। তোমাদের বিষয়টা রয়েছে যে তোমাদের একটা লিস্ট দেবে যে কি কি ডকুমেন্ট ওখানে তোমাদের নিয়ে যেতে হবে। সেই লিস্টের মধ্যে 1-2 বলে লেখা থাকবে। যেমন 1 টেট অ্যাডমিট কার্ড, 2 মাধ্যমিক সার্টিফিকেট, 3 এইচএস সার্টিফিকেট। এরকমভাবে একটা ওরা একটা কি করবে, একটা শিডিউল দিয়ে দেবে, লিস্ট দিয়ে দেবে যে এইগুলো লাগবেই। তুমি কি করবে, তোমার একটা ফাইলের মধ্যে ওই রকম ভাবে 1 নম্বরে ওরা দিয়েছে অ্যাডমিট কার্ড, তুমিও অ্যাডমিট কার্ড রাখবে। 2 নম্বরে দিয়েছে মাধ্যমিকের সার্টিফিকেট, তুমি মাধ্যমিকের সার্টিফিকেট রাখবে। এরকম ভাবে এখন তো অনেক কভার ফাইল কিনতে পাওয়া যায় সুন্দর সুন্দর, আমার পাশেই একটা পড়ে আছে, উঠলে দেখাতে পারতাম। ওই কভার ফাইলের মধ্যে সুন্দরভাবে একটা একটা করে গুছিয়ে রাখবে। এইটা তুমি নিয়ে ঢুকবে, এবং অবশ্যই তোমাদের একটা আগেই ব্যাগ। দিয়ে দেয় তো? স্যার স্যার আমাকে একটু বলতে থাও, তারপরে বলো না। হ্যাঁ বলো। স্যার এই স্যার লিস্টটা আগেই দিয়ে দেয় তো, ভেরিফিকেশনে কি কি ডকুমেন্ট অবশ্যই লাগবে সেটা? অবশ্যই, সেটা না দিলে তুমি ভেরিফিকেশন যাবে কি করে? অবশ্যই সেটা আগেই দেবে। ঠিক আছে, আগেই স্যার দেবে। ফর্ম ফিল আপের উইথ অ্যাডিশনাল আর যেদিন অ্যাডিশনাল ইন্টারভিউ মানে লিস্ট উইদাউট প্রকাশ অ্যাডিশনাল করবে, যেদিন ইন্টারভিউ দিয়ে প্রকাশ দেবেন? করবে সেই দিনই সমস্ত লিস্ট দিয়ে দেবে যে কি কি ডকুমেন্ট নেবে আর কি কি ডকুমেন্ট নেবে না। ঠিক আছে, মানে কি কি নেবে সেটা লিস্ট দিয়ে দেবে। আচ্ছা স্যার, স্যার বলো। স্যার স্যার বলছি ফর্ম স্যার ফিল আপে যে উইথ অ্যাডিশনাল আর উইদাউট অ্যাডিশনাল যে মার্কসটা বসাতে হবে, ওটা একটু বুঝিয়ে দেবেন? আমি ফর্ম ফিল আপ করতে এসেছি। এখন আমি ক্লাস চলছে, এখন তো এই ক্লাসে বোঝানো সম্ভব নয়। উইথ অ্যাডিশনাল উইদাউট অ্যাডিশনাল তোমার মার্কশিটে লেখা আছে। যদি তুমি আগের ক্যান্ডিডেট হও, অ্যাডিশনাল বাদ দিয়ে তুমি কততে পরীক্ষা দিয়েছো সেটা লেখাই আছে। তোমার মার্কশিটটা ভালো করে ফলো করো, এবং ওদের যে নোটিফিকেশনটা আছে উইথ এবং উইদাউট অ্যাডিশনাল সেখানেও বোঝানো আছে, সেটা একটুখানি দেখে নাও। ওখানে একটু দেখে নাও, কারণ আজকের ক্লাসটা কিন্তু আমাদের পড়ানোর ক্লাস। স্যার আচ্ছা, আমি একটা বলো। বলছি স্যার, যদি শাড়ি পরে না যেতে পারি তাহলে কোনো অসুবিধা আছে? আমি যদি আগেই শাড়ি বলে না দিয়েছি হয়? তোমাকে, মানানসই টিচার লাইক অ্যাটিটিউড আছে এরকম যে কোনো ড্রেস পরলেই হবে। শাড়িটা কেন পরলে ভালো সেটাও কিন্তু আমি ব্যাখ্যা করে দিয়েছি। এবার আসি আমাদের পরের পয়েন্টে। প্রত্যেকে মিউট করো, প্রত্যেকে মিউট করে নাও। দ্বিতীয়ত একটা ইম্পর্টেন্ট কথা বলি, অনেকেই আমাদের কাছে ভর্তি হওয়ার জন্য ফোন করেছিলে। আমি বারবার বলছি আমি ছিলাম না 2-3 দিন, আমার পিএইচডির কাজের জন্য আমি ব্যস্ত ছিলাম।
যারা অ্যাডমিশন নিতে চাইছে এই ব্যাচ আজকে থেকে শুরু হয়ে গেল, এটা প্রথম ক্লাস, আজকে বেসিক ক্লাস, এরপরে হবে আমাদের ইন্টারভিউ ক্লাস। তো যারা অ্যাডমিশন নিতে চাইছে যে 8902204489 এটাই আজকে অবধি ফোন করে নিতে পারো, আজকে রাত 12টা অবধিও ফোন করতে পারো, অ্যাডমিশন নিয়ে নাও। আমাদের সিট তেমন নেই, আমরা 50 জনকেই এই ব্যাচে নেব এবং 50 জন প্রায় হয়েই গেছে হয়তো, এবং সবাইকে অ্যাডও করা হয়নি এখনো গ্রুপে। তো সেই জায়গা থেকে এই 8902204489 এখানে ফোন করে নিও যারা আমাদের কাছে পড়তে চাইছো। সপ্তাহে 2 দিন করে ক্লাস, একদিন করে আমরা ইন্টারভিউর জন্য ক্লাস নেব, আর একদিন করে আমরা পড়াবো। একদিন ইন্টারভিউ নেব, 3 জন করে বোর্ডের শিক্ষক শিক্ষিকা থাকবেন, এবং যারা থাকবেন তারা অবশ্যই ইন্টারভিউর বিষয়ে এক্সপিরিয়েন্স টিচার, কোনো আনকরা টিচারকে দিয়ে আমরা ইন্টারভিউ নেওয়াই না। তাহলে তারা থাকবেন এবং একদিন করে আমাদের বিভিন্ন টিচাররা সাবজেক্ট পড়াবেন, কেউ ইংলিশ, কেউ বাংলা, কেউ অঙ্ক, যে যেই সাবজেক্টে পারদর্শী সেই সাবজেক্ট পড়াবেন, এবং সেই সাবজেক্টে কী টাইপের প্রশ্ন আসে, তার উত্তর কী দেবে, কোন প্রশ্ন করলে কি উত্তর দিতে হবে, এগুলো তারা শেখাবেন। এবং এখানে যেরকম নোট দেখতে পাচ্ছ, এরকম একটি বই আমাদের কাছ থেকে পাবে, ইন্টারভিউ বই, এবং সেই ইন্টারভিউ বইয়ে A to Z সব থাকবে, প্রশ্ন উত্তর সব থাকবে। তাহলে তোমার কাজ হচ্ছে শুধু সেই ইন্টারভিউ বইটা পড়া, আমাদের কাছে ইন্টারভিউগুলো সঠিকভাবে দেওয়া, এবং তার সঙ্গে সঙ্গে যে ক্লাসগুলো আমরা করাবেন সেগুলো করা, এটুখানি তোমাদের কাজ। এবং প্রত্যেক সপ্তাহে অন্তত 2টো করে টপিক তোমাদের রেডি রাখতে হবে ইন্টারভিউ দেওয়ার জন্য। প্রত্যেক সপ্তাহে সেই টপিক আমরা মেনশন করে দেব, সর্বপ্রথম আমরা টপিক মেনশন করে দেব প্রথম কয়েক সপ্তাহ, পরে তোমরা নিজেদের মতো করে টপিক সিলেক্ট করবে। কেন? এটারও কারণ আছে। কিছু টপিক আমরা বলবো যে এটা ইন্টারভিউ দাও, কিছু টপিকের ক্ষেত্রে কি হবে, তোমাকে বোর্ডে বলবে যে আপনি আপনার মতো করে দিন। তাহলে দুরকম ভাবেই তোমাদেরকে আমরা রেডি করে দেব এই ক্ষেত্রে। এইবার আমরা পরের পয়েন্টে আসি, মন দিয়ে থাকো। এখন আবার প্রশ্ন নয়, আমি একটু পড়িয়ে নিই, দেন তোমরা প্রশ্ন করবে, মানে সময় দেবো। দেখো সর্বপ্রথম তাহলে তুমি ড্রেস পরে ফেলেছো, ড্রেস পরে ফেলার পর যে পয়েন্টটা আসবে তোমার ক্ষেত্রে, যে তোমার বডি ল্যাঙ্গুয়েজ কিরকম হওয়া উচিত। বডি ল্যাঙ্গুয়েজ মানে তোমার এক কথায় অ্যাটিটিউড, তোমার অঙ্গ সঞ্চালন, তোমার বসা, তোমার ওঠা, তোমার হাঁটা চলা, কথা বলা, এটা কেমন হবে, এই টোটালটাকে একসঙ্গে আমরা বডি ল্যাঙ্গুয়েজ বলে থাকি, ঠিক আছে। তো এক্ষেত্রে তোমরা প্রত্যেকেই জানো যে তোমার বডি ল্যাঙ্গুয়েজটা হবে একদম তোমার মতো, তুমি যেরকম তোমার বডি ল্যাঙ্গুয়েজ সেরকম, খুব অতিরঞ্জিত করতে গেলেই তোমার ভুল হবে। এবং এক্ষেত্রে বডি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কী হবে, তুমি কীরকমভাবে স্ট্রেস কতটা তুমি কম রেখে তাদের প্রশ্ন উত্তর দিতে পারো সেটা তোমাকে দিতে হবে। কীরকম বিষয়টা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। ধরো এখানে 3 জন যে বোর্ডের টিচার থাকছেন, 3 জন তোমাকে প্রশ্ন করবে। তো এই 3 জন প্রশ্নের ক্ষেত্রে তুমি তার প্রশ্নটা পুরোপুরি শুনবে, সে যা করেছে সেটা শুনবে, তারপরে তার চোখের দিকে তাকিয়ে বা তার দিকে তাকিয়ে তুমি একদম পোলাইটলি সেই উত্তরটা দেবে। খুব তাড়াহুড়ো করা, খুব অস্পষ্টভাবে উত্তর দেওয়া, মিনমিন করা, চুপ করে থাকা, কথা বলতে গিয়ে অস্পষ্টতা, জড়তা, এগুলো যাতে তোমার মধ্যে কিছু না থাকে। ধরো বোর্ড মেম্বার 1 1 নম্বর তোমাকে প্রশ্ন করেছে যে আপনি নিজের সম্পর্কে কিছু বলুন, এটা প্রশ্ন করেছে। তখন নিজের সম্পর্কে কিভাবে বলতে হয় সেটা আমরা শেখাবো, তুমি তখন তাকে সেই উত্তরটা দেবে। 2 নম্বর যদি প্রশ্ন করে যে আপনি আপনার জেলায় কোনটা কি বিখ্যাত রয়েছে বলুন, ধরো ইনি প্রশ্ন করছে, তুমি নিজের সম্পর্কে বলছো, বলতেই এ প্রশ্ন করেছে, তখন 2 নম্বরের দিকে তাকিয়ে তুমি তার যে উত্তর সেটা পোলাইটলি দেবে। তো এরকমভাবে তোমার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা তুমি সবই জানো, সব পারো, এই কনফিডেন্সটা থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে তুমি প্রশ্ন শুনবে এবং শুনে স্পষ্ট ভাষায় তাদেরকে উত্তর দেবে। এখানে কোনো আমতা আমতা করা বা জড়তা রাখা চলবে না। এখানে কয়েকটা বিষয় একটু পয়েন্ট মাথায় রাখবে। 1 নম্বর, সব প্রশ্ন তোমার নাও জানা থাকতে পারে, তাতে কোনো বিষয় নয়। ধরো কোনো একটি প্রশ্ন সে করেছে যেটার উত্তর তোমার জানা নেই, তুমি কখনোই উত্তর দেবে না স্যার এটাও হতে পারে, স্যার আমার মনে হয় যে এটাই হবে, এরকমভাবে উত্তর দেওয়ার প্রয়োজন নেই। তুমি যে প্রশ্নটা তোমার জানা উত্তর দেবে, যেটা জানা নেই সেটা বলবে স্যার এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না, বা স্যার এটা আমার জানা নেই। একদম পোলাইটলি, আমি যেরকমভাবে বলছি স্যার এই মুহূর্তে আমার ঠিক এটা মনে পড়ছে না, বা স্যার এটা আমার জানা নেই, পোলাইটলি একটু তোমার যে জানা নেই তুমি যেন একটু সরি ফিল করছো, এরকমভাবে তুমি তাদেরকে বলবে যে স্যার এটা আমার জানা নেই। এখন এখানেও একটা লিমিটেশন আছে। ধরো 3 জন 3টে প্রশ্ন করেছে, তুমি 3টেরই বলছো স্যার আমার না জানা নেই, স্যার আমি না এই মুহূর্তে মনে পড়ছে না, তাহলে তো তুমি নেগেটিভেই চলে যাবে। কারণ তারা তো এমন কোনো প্রশ্ন করছে না যেটা তোমার পক্ষে একদম বিশাল অজানা। তোমার তো টেটের সিলেবাস থেকে বা তোমার চাকরির জন্যই তো তোমাকে প্রশ্নগুলো করা হচ্ছে। তাহলে সেই প্রশ্নগুলোর 1টা 2টোর উত্তর তুমি নাই জানতে পারো, কিন্তু তুমি পরপর যদি বলে যাও তুমি এটা জানি না, ওটা জানি না, সেটা জানি না, তাহলে কিন্তু তোমাকে আর বেশি প্রশ্ন করবে না, বলবে আপনি আসুন, বা তোমাকে বলবে আপনি পড়ান। তো সেই জায়গা থেকে এই বিষয়গুলো একটু সতর্ক থাকতে হবে। এবং যদি কোনো এমন প্রশ্ন করে যেটা হচ্ছে এমন প্রশ্ন, যে প্রশ্নটা
মানে তোমাকে সিচুয়েশনাল প্রশ্ন আমরা বলি, প্লেন কোশ্চেন না। সিচুয়েশনাল কোশ্চেনের মধ্যে ধরো বললো যে একদিন আপনি পরিবেশবিদ্যা পড়াচ্ছেন, সমস্ত ছাত্রছাত্রীদের স্কুলের বাগানে নিয়ে গিয়ে কিছু শেখাতে চান, তো আপনি কোন বিষয়টা আগে শেখাবেন, এরকম কোনো একটা প্রশ্ন করলো। তখন তোমাকে বুদ্ধিদীপ্ততার সঙ্গে সেই প্রশ্নের উত্তর দিতে হবে। কোনো প্রশ্নের উত্তর যদি গেস করতে হয় তাহলে অনুমতি নিয়ে করবে, যে স্যার আমি কি এটা একটু মানে গেস করে বলতে পারি আপনাকে, বা স্যার আমি কি অনুমান করে আপনাকে একটু বলতে পারি। যদি বলে হ্যাঁ বলুন, তাহলে বলবো অনুমান করে। কিন্তু তুমি নিজের থেকে আগ বাড়িয়ে হ্যাঁ এটাও হতে পারে, ওটাও হতে পারে, আমার তো মনে হয় এটাই হবে, এই জাতীয় শব্দ ওখানে ব্যবহার না করাই ভালো। তোমার বডি ল্যাঙ্গুয়েজ থাকবে একদম সাবলীল, কনফিডেন্ট, এবং তুমি টিচার হতে আসছো, তাহলে তোমার ওই সাবজেক্টের প্রতি যথেষ্ট দখল আছে, এই বিষয়টা তোমার মধ্যে যাতে থাকে। এর পরের পয়েন্ট যেটা আসবে ব্যক্তিত্ব বা পার্সোনালিটি। এই ব্যক্তিত্ব এক একজনের এক এক রকম। মনে রাখবে এই ব্যক্তিত্ব হচ্ছে এমন একটি বিষয়, যদি সঠিকভাবে তোমার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটাতে পারো তাহলে কিন্তু তোমার চাকরিটা পাওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে থাকবে। ব্যক্তিত্ব হচ্ছে তার অ্যাটিটিউড, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার কথা বলা, তার ধরন, তার সেই সাবজেক্টের প্রতি নলেজ, সব কিছুর মিলিত একটা সামগ্রিক প্রয়াস হচ্ছে গিয়ে তার ব্যক্তিত্ব বা পার্সোনালিটি। তো এই ক্ষেত্রে যদি তোমার মধ্যে টিচার লাইক অ্যাটিটিউড না থাকে, যেমন আমরা অনেক সময় অনেক ইন্টারভিউ দিতে গিয়ে দেখেছি যে খুব ক্যাজুয়াল কথাবার্তা, ক্যাজুয়াল, এবং সে যে উত্তরগুলো দিচ্ছে তার মধ্যেও কোনো একটা গাম্ভীর্যতা নেই, মানে গাম্ভীর্যতা বলতে কোনো সিরিয়াসনেস নেই। এই যেগুলো যদি না থাকাই কিন্তু ভালো, এগুলো যদি থাকে তাহলে কিন্তু চাকরি ওরা তোমাকে দেবে না। ব্যক্তিত্ব কিন্তু এর মধ্যেও থাকবে। কোনো মানসিকভাবে তুমি ধরো তুমি কোনো মুদ্রা দোষ আছে, যেমন তুমি হাত নাড়াও, তুমি বারবার টেবিলের মধ্যে হাত রাখছো, বারবার মুখে হাত দিচ্ছ, এই যে বিষয়গুলো, এগুলো যাতে না থাকে। এগুলো থাকলে ওটা বুঝে যাবে যে তোমার একটা স্বভাব, এবং এটা খুব একটা ভালো হবে না, তুমি ভালোভাবে নিজেকে প্রকাশ করতে পারবে না। এই সমস্তগুলো বর্জন করে যতটা সম্ভব নিজেকে টিচার হিসাবে প্রতিপন্ন করে তোমাকে প্রকাশ করতে হবে। ঠিক আছে? এইটুকুর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে এইটুখানি টপিক ওয়াইজ প্রশ্ন করো, কোনো রকমের বাইরের প্রশ্ন এই মতো করার দরকার নেই। তাহলে আমরা যেটা পড়াতে আজকে এনেছিলাম অনেক বড় নোট, দেখো 14 পাতার নোট, পুরোটা পড়ানো হবেও না আজকে, কিন্তু টপিক ওয়াইজ যদি এইটুকুর মধ্যে কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো। বলো স্যার, বলছি আপনাদের ক্লাসটা বলছি এক এক করে করো। একজন ক্লাস সম্পর্কে জানতে চাইছো, আমাদের ক্লাস সপ্তাহে 2 দিন। একটা হচ্ছে রবিবার সন্ধ্যে 7টা থেকে টানা ইন্টারভিউ হবে। রোববার কেন? কারণ যারা ইন্টারভিউ নেবে তারা সবাই চাকরি করেন। আর একটা দিন হচ্ছে কি আমরা পড়াবো, যেমন আজকে পড়াচ্ছি তেমনি পড়াবো, এইটার রুটিন একটা দিয়ে দেবো, আজকে রুটিন দেবো, সেই রুটিন অনুসারে সপ্তাহে 2 দিন করে ক্লাস হবে। মিউট করো, একদম আনমিউট আছো। হ্যালো স্যার, বলছি ধরুন কোনো প্রশ্নের উত্তর হয়তো একটা সাল জিজ্ঞাসা করেছে, সালটা মনে আছে, তারিখটা মনে নেই, এই ক্ষেত্রে প্রশ্নের উত্তর কিরকম হবে? মানে ওইটা পুরো জানি না এরকম বলবো, না সালটা বলে রেখে দেবো এরকম? যেটুকু সাল জানো সেটাই বলবে, যে স্যার এত সালে হয়েছিল কিন্তু স্যার তারিখটা এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না, ব্যাস মিটে গেল। একদম সত্যি কথা সত্যিভাবেই বলতে হবে। বেশ, নেক্সট। এরপরেও অনেক টিপস আছে। কিছু ক্ষেত্রে মিথ্যে কথাও বলতে হতে পারে, মিথ্যেও অনেক সময় মানুষ বলে, কিন্তু সেই মিথ্যেটাকে এমনভাবে বলতে হবে যাতে এর থেকে সত্যি আর হয় না। মনে রাখবে যে মিথ্যে তো অনেক সময় অনেক কিছু মিথ্যে বলেও উতরে যায় মানুষ, কিন্তু বিষয়টা হচ্ছে ধরা পড়লে কিন্তু সেটার ফলাফলও একদম জিরো হয়ে যাবে। তাহলে সেই জায়গা থেকে বুদ্ধিদীপ্ততার সঙ্গে এমন কোনো কথা যেটাকে তুমি এমনভাবে উত্তর দিলে সেটা মিথ্যে হলেও না, আবার অথচ মিথ্যে, সেরকমভাবে তুমি বলতে পারো। সেটা অন্যরকম সিচুয়েশন, সেটা পরে আস্তে আস্তে শিখিয়ে দেবো। যেমন ধরো একটা প্রশ্নের উত্তর বলে দিই। অনেক সময় অনেককে জিজ্ঞেস করবে বা জিজ্ঞেস করেও থাকে, ধরো কেউ গ্র্যাজুয়েশন তুমি পাস করেছো 2020 সালে এবং এখন 25 সাল, তো এই যে মাঝখানের 5টি বছর, তো তোমারকে দেখে তুমি তো নিজেই বলেছো, তোমার তো বায়োডাটা তুমি নিজেই বলেছো যে আমি 20 সালে গ্র্যাজুয়েশন পাস করেছি বা MA কমপ্লিট করেছি। এবার প্রশ্ন করবে যে আপনি এতদিন তাহলে কি করলেন বা এখন আপনি কি করেন, এরকমভাবে প্রশ্ন করে, আপনি বলেই বলে বেশিরভাগ ক্ষেত্রে। এখন যদি তুমি বলো এইটার উত্তর এটা যে স্যার পশ্চিমবঙ্গে না পরীক্ষা হচ্ছিল না, তো আমি প্রিপারেশন নিচ্ছিলাম, টিচার হওয়ার ইচ্ছে আছে, কিন্তু যেহেতু পরীক্ষা হচ্ছে না তাই স্কোপ পাইনি, তাই কিছু করি না বর্তমানে, তাহলে কিন্তু তুমি নেগেটিভ হয়ে গেলে, এটা কোনো কথা নয়। আবার দ্বিতীয় তোকে বললো যে স্যার পরীক্ষার তো স্কোপ পাইনি, সুযোগ পাইনি, এতদিন ধরে পরীক্ষা হয়নি, এই ধরনের ক্ষোভ বিক্ষোভ ওখানে উতরে দিতে চলেছো, এই সমস্ত কিন্তু করতে যাবে না। এখানে একটা ছোট্ট টিপস দিয়ে দিই, মনে রাখবে যারা ইন্টারভিউ বোর্ডে বসে আছেন এরাও কিন্তু কোনো একটি দলেরই বা কোনো কারো কি বলবো কারো সাপোর্টার বলতে হবে,
কেন বলতে হবে? কারণ এত লোক আছে ইন্টারভিউ বোর্ডে, হঠাৎ করে কোনো মানুষ চলে যাওয়া মানে ইন্টারভিউ নেওয়া মানে একটা বড় ব্যাপার। তুমি যখন টিচার হবে, তোমাকে যদি হেডমাস্টার বানানো হয় নিশ্চয়ই তোমার বড় ব্যাপার। বা তোমাকে ধরো ট্রেনিংয়ে পাঠানো হলো, সরকারি কোনো ট্রেনিংয়ে, অনেকজন টিচারের মধ্যে তোমাকেই পাঠিয়েছে, নিশ্চয়ই তোমার তো কোনো কোয়ালিটি আছে বলেই পাঠিয়েছে। ঠিক সেরকমভাবেই এখানে তোমার উত্তর হবে নিরপেক্ষ। এবং যদি তোমাকে প্রশ্ন করে যে 20 থেকে 25 সাল থেকে কী করেছেন, তোমার উত্তর কিন্তু এখানে বুদ্ধিদীপ্ততার সঙ্গে দিতে হবে যে স্যার আমি কম্পিউটারে একটা কোর্স করেছি এবং সেটা প্রায় 1.5 বছর ধরে করেছি, বর্তমানে আমি কিছু ডিটিপির কাজও করি ঘরে বসে, তার সঙ্গে পড়াশোনা চালাই। এরকম কিছু উত্তর দিতে, হয়তো তুমি কম্পিউটার কাজ করোই না, কিন্তু অবশ্যই তুমি যেটার সম্পর্কে বলবে যে আমি ডিটিপি করি বা আমি কম্পিউটারে এই কোর্সটা করেছি, ওটার সম্পর্কে তোমার একটা নলেজ রাখতে হবে। নাহলে নলেজ নেই, ওটা কী জিনিস, ওই কোর্সটা কোন কাজে লাগে জানোই না, ওটা বলে দিলে সেটা কিন্তু আবার হবে না। কাজে আমি সেই জন্য বললাম যে কোনো একটি মিথ্যে যদি কাউকে কখনো সিচুয়েশনাল বলতে হয়, সেটা জেনে বলতে হবে, যাতে সেটা মিথ্যেটাই সত্যি হিসাবে প্রতিপন্ন হয় বা ওনাদের মনে হয়, বা তুমিও সেটাকে প্রমাণ করতে পারো যে না এটা ঠিকই বলছি আমি। তো এইটুখানি আমার বলার। এবার নেক্সট দেখো কি আছে। ব্যক্তিত্বের, আগে যে ব্যক্তিত্বের কথাটা বলেছি, সেই ব্যক্তিত্বের কতগুলো বৈশিষ্ট্য আছে, কোন কোন জিনিস দেখে আমরা ব্যক্তিত্বকে বুঝতে পারবো। নাম্বার 1 হচ্ছে গিয়ে ব্যক্তিত্ব বোঝার ক্ষমতা। তাৎক্ষণিক শক্তিবোধ, মানে কোনো প্রশ্ন করেছে, কোনো সিচুয়েশন দিয়েছে, সেটা চটপট উত্তর তোমাকে দিতে হবে। চটপট মানে বুদ্ধিদীপ্ততার সঙ্গে উত্তর এবং সঠিক উত্তর, এবং সেই উত্তরটা যাতে চমকপ্রদ হয়। যেমন ধরো তোমাকে প্রশ্ন করবে, আপনাকে আমরা চাকরি কেন দেব, অন্যদের তুলনায় আপনাকে কেন দেব, অনেকেই তো ইন্টারভিউ দিতে এসছে। এখন তুমি যদি তোমার নিজের অনেক গুণগান করতে যাও, হবে না, তুমি জাস্ট 2টো লাইন ওখানে বলতে পারো, 2টো লাইনেই তোমার উত্তর হয়ে যাবে যে স্যার একজন শিক্ষক হওয়ার জন্য যা যা যোগ্যতার প্রয়োজন হয় আমি সেগুলো অর্জন করে তারপরে ইন্টারভিউতে এসেছি, এবং একজন শিক্ষকের যে সমস্ত গুণাবলী থাকা উচিত, যেমন তার পড়ানোর দক্ষতা এবং তার সাবজেক্ট সম্পর্কে নলেজ, তার ছাত্রবৎসল মানসিকতা, স্টুডেন্টদের ভালোবাসা, এগুলো সবকটাই আমার মধ্যে আছে। তো সেই জায়গা থেকে আমি একজন শিক্ষক হতেই প্রথম থেকে চেয়েছিলাম এবং সেই জন্য আপ্রাণ চেষ্টা করছি হওয়ার। তাহলে এই জাতীয় যদি তাৎক্ষণিকভাবে তুমি বুঝিয়ে তাদের বলতে পারো, তাহলে কিন্তু চাকরি তোমাকেই দেবে। কিন্তু যদি তুমি এখানে অনেক কিছু বলতে চেষ্টা করো, আমি এই ডিগ্রি অর্জন করেছি, ওটা করেছি, সেটা করেছি, আমাকে দিতেই হবে, এই সমস্ত তো এখানে করা যাবে না। তাই তাৎক্ষণিক যে শক্তিবোধ সেটা তোমার মধ্যে থাকতে হবে, এটাই তোমার ব্যক্তিত্বের একটি প্রকাশ। তোমার মধ্যে অনেক চাপ আছে যে ইন্টারভিউ দিতে এসছো, একটু যদি এদিক ওদিক হয়ে যায় চাকরি তুমি পাবে না, এবং ইন্টারভিউ বোর্ড থেকে চাকরি না পাওয়ার দুঃখ কিন্তু অনেক বেশি। টেট ফেল করাটার দুঃখ অতটা নেই, টেট ফেল করেছি পরের বার আবার দেবো, পাস করব, কিন্তু আমি ইন্টারভিউ দিতে গেলাম, তারপরে সেখান থেকে আমার বন্ধুটি চাকরি পেয়ে গেল, আমি পেলাম না, এটা কিন্তু একটু বেশি দুঃখের, অনেক বেশি দুঃখের, এটা মনে রাখতে হবে। কিন্তু ইন্টারভিউতে ফেল করা অতটা দুঃখের নয়, এই টেটে ফেল করা অতটা দুঃখের নয়, কিন্তু ইন্টারভিউ থেকে ফিরে যাওয়াটা অনেক দুঃখের। কিন্তু তোমার তো অনেক চাপ আছে, কিন্তু সেই চাপের বহিঃপ্রকাশ তোমার মধ্যে ঘটবে না। তুমি অনেক কিছু মানে এমন ভাব দেখাবে না যে তোমার মধ্যে বিশাল মানে চাপে আছো তুমি। যেমন এই আমি রিসেন্টলি 2-3 সপ্তাহ ধরে প্রায় এসএলএসটির ইন্টারভিউ নিলাম, তোমাদের থেকেও সিনিয়র স্টুডেন্ট, তারা হাত পা কাঁপছে, ইন্টারভিউতেই বলছে স্যার আমি না ভুলে যাচ্ছি। আমি বললাম যে এটা তো মক ইন্টারভিউ, এখানেই যদি তোমার এই অবস্থা হয় তাহলে অরিজিনাল ইন্টারভিউতে তুমি কি করবে? সেখানে তো অনেক মানে ভীষণ পরিমাণে জাদরেল টাইপের মানুষজনও থাকে, অনেক ভুল ভালো প্রশ্ন করে। আমাকে নিজেকেই করেছে, ধরো আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদের বারবার এত কথা বলছি, আমাকে নিজেকেই একবার একটা ইন্টারভিউতে, এই প্রাইমারি ইন্টারভিউর কথাই বলি, প্রথমে জেনে নিল যে আপনি কী কী প্রিপারেশন নিয়ে এসছেন। আমি বললাম যে স্যার আমার সাবজেক্ট ইংলিশ, আমি ইংলিশের এই টপিকগুলো করেছি, এছাড়াও আমি বাংলা, অঙ্ক এবং পরিবেশ বিদ্যার উপরও এই টপিকগুলো স্যার আমি ভালোভাবে রেডি করে এসেছি, যদি অনুমতি দেন তাহলে আমি এর মধ্যে কোনো একটি আপনাদের ডেমনস্ট্রেশন দিয়ে দেখাতে পারি। এটা শুনলো, শুনে নেওয়ার পর সে বলছে আপনি এই ঘরের মধ্যে যে সমস্ত বস্তু দেখতে পাচ্ছেন, ঘরও নয় টেবিলের মধ্যে যা যা দেখতে পাচ্ছেন তার মধ্যে কিছু জ্যামিতিক শেপ দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তা আমি বললাম হ্যাঁ স্যার, একটা পেপার ওয়েট ছিল সেটা ত্রিভুজ আকৃতি, ওটা দেখালাম যে হ্যাঁ স্যার এটা রয়েছে ত্রিভুজের মতো, তাহলে ওইটাই আপনি পড়ান, এটা বলেছিল আমাকে। তাহলে দেখো সিচুয়েশনটা কেমন জটিল হয়ে গেল। আমি কিন্তু অনেকগুলো টপিক বললাম যে আমি এত কিছু রেডি করছি, কিন্তু অত কিছু শোনার পরে ওগুলো শুনে নিল যেহেতু এটার জন্য রেডি, একে আমি এটা দেবো না। তারপরে বললো এই টেবিলের মধ্যে যে জ্যামিতিক আকৃতি দেখতে পাচ্ছেন সেইটা সম্পর্কে পড়ান, তাহলে সিচুয়েশনটা জটিল। তাহলে কি করতে হলো, আমাকে কিন্তু পড়াতে হলো। আমি যদি তখন বলতাম যে স্যার এইটা ঠিক আমি পারছি না, জানি না, কেন
আমি তো ত্রিভুজ সম্পর্কে জানি, ত্রিভুজ কীভাবে পড়ানোর কায়দাটাও তো আমি জানি। তাহলে এখন ত্রিভুজ পড়াতে হবে কি আছে, ত্রিভুজ সম্পর্কে পড়িয়ে দিলাম, 2-3 মিনিট পড়ানোর পর বলে ঠিক আছে খুব সুন্দর হয়েছে, বসুন, এই তো কথা। কিন্তু এইরকম সিচুয়েশনও তোমার লাইফে আসতে পারে, তোমারও আসতে পারে। কাজে তোমাকে সেই সিচুয়েশনের জন্য রেডি থাকতে হবে এবং তোমাকে সেই ইন্টারভিউটা দিতে হবে। এবং চাপ নিলে চলবে না, অত চাপ নিলে তখন আর ইন্টারভিউ ভালো হয় না। কিন্তু চাপ আমিও লাইফে বহু নিয়েছি, প্রচণ্ড চাপ নিয়েছি। মানে পরীক্ষা দেওয়ার সময় এমন চাপ নিয়েছি যে ট্রেনে উঠতেই আমাকে হবে, পরের ট্রেনে গেলে আমার লেট হবে, ট্রেন থেকেই পড়ে যাচ্ছিলাম, মানে এত চাপ নিয়ে ফেলেছিলাম লাইফে। আমাকে এটা করতেই হবে, না খেয়ে দিয়ে একেবারে চলে গেছি। কিন্তু সমস্যাটা হচ্ছে এত চাপ নেওয়ার পরে, এত অভিজ্ঞতা অর্জন করার পরে বুঝতে পারলাম যে হ্যাঁ সত্যি চাপ তো আসেই, কিন্তু চাপটা কোথাও একটু কম হলে আমার মনে হয় যে ভালো। মানে জীবন তো সবার আগে, এটা অনেকটা চাপ নেওয়ার পর, অনেকটা সময় পেরোনোর পরে এখন উপলব্ধি করতে পারছি। তো তোমাদের প্রথম থেকেই বলছি চাপ নেওয়ার কোনো প্রয়োজন এক্ষেত্রে নেই, তোমার বেস্ট পারফরমেন্স ওখানে দিয়ে আসবে। সমাজ এবং প্রতিবেশীর সম্পর্কে তোমার একটা ধারণা, এই প্রশ্নও কিন্তু বারবার করে। প্রশ্ন করবে যে আপনার প্রতিবেশীর সঙ্গে আপনার সম্পর্ক কি রকম। শুনে নাও ভালো করে, এখানে শোনো। এখন ধরো তোমার প্রতিবেশীর সঙ্গে তোমার সম্পর্ক খুবই খারাপ, তুমি তার মুখ দেখো না, সে তোমার মুখ দেখে না, তার বাড়ির একটা পাতা পড়লে তোমার বাড়িতে সময় বুঝে ফেলে দেয়, ইত্যাদি করে। কিন্তু যদি এখন তুমি এই সিচুয়েশনে সেটা বলো যে স্যার আমি আমার প্রতিবেশীকে শত্রু বলে মনে করি, তার মুখ আমি দেখি না, বা আমি তার মুখ দেখলে সে ভীষণ অপয়া মানুষ, তার মুখ দেখলে আমার দিন খারাপ যায়, এগুলো তো করা যাবে না। এটার মানে হলো এটা যে তুমি ভবিষ্যতে তুমি তোমার প্রতিবেশী, যেখানে তোমার জন্মগ্রহণ করেছো, সেই প্রতিবেশীর সঙ্গেই তোমার ভালো মিল নেই, তাকেই তুমি মানিয়ে নিতে পারোনি, তুমি একটা অচেনা পরিবেশে গিয়ে একটা স্কুলকে কি করে মানিয়ে নেবে, এবং স্কুলের যে কলিগ তাদের কিভাবে মানাবে। কলিগরা তো আরও খুব, মানে কাজের পরিবেশে তো কলিগরা তো অনেক সময় অনেক ডেঞ্জারাস হয়। তুই কেন 10 মিনিট লেটে এসছিস, আমিও কালকে আসবো, তুই কেন ছুটি নিলি, তুই কেন ছুটি নিবি, তুই ছুটি নিয়েছি না, আমিও কালকে ইচ্ছা করে আসবো না, এই জাতীয় সিচুয়েশন পড়বে। চাকরির জীবনে এগুলো হয়, প্রচুর হয়। হেড স্যারকে আপনি ওকে কেন 10 মিনিট আগে ছাড়লেন, আপনার সঙ্গে ওর কি সম্পর্ক, এইভাবে এই ভাষায় কথা বলে। এটা জানতে পারবে যে কতটা টাফ সিচুয়েশন। চাকরি জীবনটা অন্যরকম। আমি যত কথা তোমাদের সঙ্গে বলছি সব কটা কথা মানে উপলব্ধি করা, নিজের চোখে দেখা, নিজের কানে শোনা, এবং সিচুয়েশন অনুসারে, যেহেতু আমি অনেক লাইফটাকে অনেক বয়স কম, মানে বয়স যতটাই, খুব বেশি বয়স না হলো, অনেক সিচুয়েশনের মধ্যে থেকে আমি গেছি। তো এই সিচুয়েশনগুলো তোমার আসবে, তো তখন এই প্রশ্নগুলো আমরা করবে এই কারণে যে তোমার প্রতিবেশীর সঙ্গে তোমার ভালো সম্পর্ক না থাকলে তোমার নতুন স্কুলের সঙ্গে বা নতুন যে কলিগ হবে বা নতুন যে ছাত্রছাত্রী হবে তার সঙ্গে তোমার সম্পর্ক ভালো হতে পারে না চট করে, কারণ তুমি অতটা মিলে থাকার বা মিলেমিশে থাকার মানুষ নও, এটা তারা বুঝতে পারবেন। সেই জায়গা থেকে তোমাকে অবশ্যই একটা সুস্থ স্বাভাবিক উত্তর দিতে হবে যে স্যার প্রতিবেশীরাই তো সবসময় আপদে বিপদে থাকে, আমার প্রতিবেশীর সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো, এবং আমরা একসঙ্গে মিলেমিশে সমাজে যেভাবে পার্টিসিপেট করে থাকা উচিত সমাজবদ্ধ জীব হিসাবে আমরা সেইভাবেই থাকি, এবং তাদের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক রয়েছে, এরকমভাবে গুছিয়ে বলতে হবে। বা আমি খুব মিশুকে মানুষ, আমি স্যার সবার সঙ্গে মিলেমিশে থাকতে পছন্দ করি, এবং আমিও জানি যে আপদে বিপদে আমার প্রতিবেশী সর্ব আগে আমার কাছে আসবে, সেই কারণে অবশ্যই সবসময় আমরা একসঙ্গে মিলেমিশে থাকি, এই জাতীয় উত্তর তোমাকে দিতে হবে। সজাগ মানসিকতা, সজাগ মানসিকতা মানে এটাও একটা সিচুয়েশনাল কোশ্চেন করতে পারে যে ধরো কোনো একটি স্টুডেন্ট কোনো একদিন প্রশ্ন করলো, ধরো কোনো একটি স্টুডেন্ট কোনো একদিন বৃষ্টির দিনে স্কুল ড্রেস না পরে অন্য কোনো ড্রেস পরে আসলো, বা প্রশ্ন করলো যে তুমি রাস্তায় যেতে যেতে দেখলে যে একটি মানুষ পড়ে গেছে, বয়স্ক মানুষ, তুমি কি করবে। এখন তোমাকে কি করতে হবে, তুমি তখন স্কুলে যাচ্ছিলে, প্রশ্ন করলো যে তুমি স্কুলে যাচ্ছিলে, তো তখন একটি মানুষ পড়ে গেছে, তো পড়ে যাওয়ার পর তুমি দেখলে সেটা, তুমি কি করবে। এইখানে দেখো এই প্রশ্নটার মানে অনেকেই একটু ইন্টারভিউতে বেশি ইমপ্রেস করার জন্য বলতে পারে স্যার আমি তার জন্য দৌড়ে গিয়ে তাকে বাঁচাবো, তারপর তাকে নিয়ে হসপিটালে চলে যাব, তারপর স্যার তার রক্ত ঝরলে আমি নিজের গায়ে রক্ত দিয়ে দেবো, কিন্তু তাকে বাঁচাবোই বাঁচাবো। এই জাতীয় খুব বেশি বাড়িয়ে বাড়িয়ে বলা, এইটা যদি বলো সেটাও বিপদ। কেন? তাহলে মানে বুঝবে তুমি ফাঁকিবাজ। তুমি ওইসব করতে গিয়ে তুমি স্কুলে যাচ্ছিলে, সেই বাচ্চাদের তো পড়াতে যাবে না, ওইসব করলে আর কখন যাবে। আবার যদি তুমি বলো যে স্যার আমার তো স্কুল আছে, আমাকে স্কুলে যেতেই হবে, আমি এটা দেখবো, আশেপাশে যদি কেউ থাকে তাদের উপরে দায়িত্ব দিয়ে আমি চলে যাব,
তাহলেই বিপদ, তাহলে বুঝবে তুমি অমানবিক, তাহলে দুটোই বিপদ। তাহলে উত্তর কি হতে পারে বলো তো, কে বলবে? কে বলবে উত্তর? আর আনমিউট আছে কেউ, একটু মিউট করতে হবে। স্যার বলো আমি বলবো, বলো বলো, যে খুশি বলো। যখন যখন দেখবো এমন পরিস্থিতি, তখন আমি তার যতটা সম্ভব প্রাথমিক চিকিৎসা করার পর আমি আমার নিজের গন্তব্যে পৌঁছে যাব। হ্যাঁ অবশ্যই, স্যার এরকম আমি একটা বলতে উত্তর পারি? বলো বলো। আমি প্রথমে তার প্রাথমিক চিকিৎসার একটা ব্যবস্থা করব, তারপরে তার বাড়ির অভিভাবককে খবর দেবো এবং তারপরে আমি সেখানে আমার নিজের গন্তব্যে যাব। বেশ, ঠিক আছে, এই তো শিখে গেছো। তাহলে আমি স্যার বলবো? জাস্ট বলো বলো। স্যার প্রথমে তো আমি প্রাথমিক চিকিৎসা করব এবং আশেপাশে যদি কোনো পুলিশ স্টেশন বা এরকম কিছু থাকে যেখান থেকে তার বাড়ির লোককে খবর দিতে পারে আর কি, তো সেখানে তাদেরকে জানিয়ে দেন তারপরে আমি আমার গন্তব্যে যাব। বাহ, এটা খুব সুন্দর উত্তর দিয়েছে, এরকম উত্তর দিতে হবে। তাহলে সেক্ষেত্রে তোমরা যে কজন উত্তর দিলে ভালোই দিয়েছো, কিন্তু এটা আমি বললাম, সিচুয়েশনটা দিয়ে দিলাম আমি যে বলবো কিরকম স্যার? দেওয়া উচিত। তারপরে কিন্তু তোমাদের স্যার মাথায় ঢুকলো, মিউট করো না, আবার পরে শুনবো, মিউট করো। তারপরে তোমাদের মাথায় ঢুকলো যে না, স্যার তো ঠিকই বলেছেন, আমি যদি বেশি এখানে ইমোশনাল হয়ে অনেক কিছু বলে ফেলি তাহলে সেটাও বিপদ, আবার যদি ইমোশনাল নাও হই সেটাও বিপদ। কাজে তোমাকে এই জাতীয় সজাগ মানসিকতা রেখে উত্তর দিতে হবে। এই যে উত্তরটা দিয়েছো যে তাকে আমি অবশ্যই সর্বপ্রথম প্রাথমিক যে চিকিৎসা করা সেটার ব্যবস্থা আমি করব, এবং তারপরে আশেপাশে যে পুলিশ স্টেশন আছে আমি অবশ্যই সেখানে একজন সজাগ নাগরিক হিসাবে খবর দেব এবং তাদের উপরে পরবর্তী দায়িত্ব দিয়ে, এবং যদি সম্ভব হয় তার বাড়ির লোককে ফোন করে বা তার বাড়ির লোককে হাতে এই ব্যক্তিটিকে দিয়ে আমি আমার যে কর্মস্থল, যেখানে আমার জন্য আমার স্কুলের শিশুরা অপেক্ষা করছে, আমি যত দ্রুত সম্ভব তাদের সেখানে আমি আমার কর্ম করার জন্য বা আমি আমার কাজের জন্য ফিরে যাব। এটাই উত্তর। তার মানে বুঝবে যে তুমি, তোমার মধ্যে মানসিকতাও আছে, আবার তোমার কর্ম মানে তোমার ডিউটি থেকে কিন্তু তুমি সরছো না। এটাই কিন্তু ওরা জানতে চেয়েছে। এখানে কিন্তু তোমার মানসিকতার ক্ষেত্রে ওরা যেহেতু তোমাকে টিচার হিসেবে রিক্রুট করবে, ওরা কিন্তু তোমার ওইটাই জানতে চাইছে যে তুমি পড়াতে যাবে কি যাবে না। ওরা কিন্তু ওই চিকিৎসার বিষয়টা জানতে অতটা উৎসাহী নয়। তো যাই হোক, এরকমভাবে বুদ্ধিদীপ্ততার সঙ্গে উত্তর দিতে হবে। স্বচ্ছ এবং আইনি ব্যাখ্যা, কোনো একটি বিষয়ে আইন সম্পর্কে তোমাকে, যেগুলো প্রাইমারি আইন সেগুলো সম্পর্কে জানতে হবে এবং তার সঠিক যে ব্যাখ্যা সেটা সম্পর্কে তোমাকে জানতে হবে। এখন আইন বলতে তোমাকে যে আইনের বই পড়তে হবে সেই সমস্ত না, যেগুলো সাধারণ নিয়ম সেগুলো। যেমন ধরুন আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে, আপনি কি করবেন? কোনো একটি স্টুডেন্ট যদি হারিয়ে যায় আপনি কি করবেন, বা কোনো সমস্যা পড়লে কি করবেন, এই যে বিষয়গুলো, যে পুলিশের সাহায্য নেবে বা এফআইআর করবে বা তাদের ডাকবে ইত্যাদি, এই সম্পর্কে জানতে চাইতে পারে, কিন্তু তা বলে কোনো জটিল বিষয় সেটা নয়। আচ্ছা, এখানে আইন বলতে আরেকটি বিষয় জানতে চাইতে পারে, সেটা হচ্ছে শিক্ষা নিয়ে। যেমন ধরো আমাদের শিক্ষা কোন তালিকাভুক্ত, যুগ্ম তালিকাভুক্ত, এটা সবাই জানো। এখানে প্রশ্ন করতে পারে যে শিক্ষা খাতে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার কি একসঙ্গেই ভর্তুকি দিয়ে থাকে বা একসঙ্গে সাহায্য করে? হ্যাঁ, হতে পারে। প্রশ্ন করতে পারে যে মিড ডে মিল স্কিম কোন প্রকল্পের আন্ডারে বলো তো, ইত্যাদি। এই জাতীয় প্রশ্ন করতে পারে। এগুলো সবকটাই আইনগতভাবেই প্রশ্ন করতে পারে যে আমাদের যে 14 বছর অবধি ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, এটা সংবিধানের কত নম্বর ধারায় বলা আছে, সংবিধানে কত নম্বর কোন কোন ধারাতে শিক্ষার কথা বলা আছে, এই সমস্ত প্রশ্ন করতে পারে। এগুলো সব আমাদের যে বই বা নোট তার মধ্যে লেখা আছে, এবং সেখানে সংবিধানে শিক্ষা বলে আলাদা টপিক পাবে, সেখানে সব লেখা আছে। একটু পড়ে নিলে এটা হয়ে যাবে। এই আইনগত বিষয়গুলো একটুখানি জানতে হবে, এবং সবকটাই শিক্ষা নিয়ে, শিক্ষার বাইরে কোনো রকমের প্রশ্ন ওরা করেও না, এবং সেটা জানার প্রয়োজন এই মুহূর্তে তোমাদের নেই। নেতৃত্ব দানের ক্ষমতা অবশ্যই ইম্পর্টেন্ট। এক্ষেত্রে নেতৃত্ব দান কেন? কারণ তুমি হচ্ছে কি একটা ক্লাসের নেতা, তোমার নেতৃত্বে গোটা ক্লাসরুম কাজ করবে, গোটা ক্লাসরুম তোমার নেতৃত্বে অ্যাক্টিভ থাকবে। এই নেতৃত্ব দানের ক্ষমতা তোমার মধ্যে থাকতে হবে। কোনো ভাবে টললে চলবে না, আবার তোমার জায়গায় তোমাকে স্থির থাকতে হবে। এই বিষয়গুলো একটু মন দিয়ে, মানে এইটা তোমার মধ্যে, এই কোয়ালিটি যাতে তোমার মধ্যে থাকে, নেতৃত্ব দানের ক্ষমতা তোমার মধ্যে যাতে থাকে। এটা কি করে বুঝবে তারা? এটা তোমার উত্তর দেখিয়ে বুঝে যাবে। যেমন ধরো তুমি, তোমার মধ্যে কতটা দৃঢ়তা আছে। অনেক ছেলে মেয়েকে আমরা দেখেছি বা অনেক সময় দেখা যায় তারা একটা উত্তর দেয়, না না স্যার এটা না, এটা হবে, স্যার এটা না, এটা হবে। তার মানে তুমি স্থির নও, তার মানে তোমাকে দিয়ে হবে না টিচিং প্রফেশন। তাই তোমার যেটা উত্তর হবে সেটার মধ্যে তোমাকে থাকতে হবে। ওটা তোমাকে কনফিউজ করতে পারে, এটাই কি হবে? তুমি তখন বলবে হ্যাঁ স্যার আমার মনে হচ্ছে এটাই হবে, তার মানে বুঝে যাবে তুমি ধীর। আর তুমি না স্যার তাহলে এটা হবে না, তাহলে মনে হচ্ছে এটাই হবে, এরকমভাবে উত্তর তুমি ঘুরিয়ে দিতে পারো। যদি তুমি ঘোরাও তার মানে তোমার কিন্তু ব্যক্তিত্ব সঠিক নয়, তুমি যে কোনো সময় অন্যর দ্বারা প্রভাবিত হবে, তোমার মধ্যে সেই দৃঢ়তা নেই,
এই বিষয়গুলো তোমাকে মনে রাখতে হবে। পরের যে অপশন আছে নৈতিক এবং ধীশক্তির সমন্বয়। নৈতিক এবং ধীশক্তি, ধীশক্তি মানে হচ্ছে কি তোমার কতটা ধৈর্য রয়েছে সেটা জানতে চাইবে, যে তুমি কতটা পরিমাণে ছাত্রছাত্রীদের সঙ্গে ধৈর্য সহকারে পড়াতে পারো। প্রশ্ন করতে পারে যে একটি স্টুডেন্ট বারবার বারবার বি এর জায়গায় ডি লিখছে, আপনি যতবার শেখাচ্ছেন ততবার লিখছে, আপনি কি করবেন? অনেকবার চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না, কি করবেন? তুমি যদি এখানে ধৈর্য হারিয়ে বলো যে স্যার তাহলে আমি চেষ্টা অনেকবার করেছি, আমি তার বাবা মাকে ডেকে বলবো যে এই ছেলেটি পারছে না, আপনারা শিখিয়ে নিন, এইসব তো বলা যাবে না। সেই জায়গা থেকে তোমার ধৈর্যের পরীক্ষা নেবে, এই জাতীয় কিছু উল্টোপাল্টা প্রশ্ন করেই নেবে। সঠিক বিচার ক্ষমতা, সঠিক বিচার ক্ষমতার জায়গায় সিচুয়েশন দিয়ে দিতে পারে যে দুটো স্টুডেন্ট খুব অন্যায় করলো বা খুব অন্যায় করেছে আপনার ক্লাসে, বা কোনো ছাত্র বা ছাত্রী আপনার ক্লাসে আপনার পড়া না শুনে ছবি আঁকছে, আপনি কি করবেন? বা সে খুব অন্যায় করে ফেলেছে, একটি ছাত্র অন্য একটি ছাত্রের ব্যাগ থেকে একটি পেন চুরি করে নিয়েছে, আপনি দেখতে পেলেন, আপনি কি করবেন? তাহলে এই জাতীয় প্রশ্ন এবং সেখানে সঠিক বিচক্ষণ বুদ্ধি যে তোমার রয়েছে সেটা কিন্তু এখানে বোঝা যাবে এই জাতীয় প্রশ্নের মাধ্যমে। তাহলে এই প্রশ্নগুলোর একটু সঠিক উত্তর তোমাকে দিতে হবে। এখানে কিছুটা ব্যাখ্যা করে বলা আছে, সেই ব্যাখ্যাটা একটুখানি পড়ে নেবে, নোট তো পেয়ে গেছো প্রত্যেকে, ব্যাস এইটুখানি তোমাদের কাজ। নেক্সট আর একটু পড়িয়ে নিই, তারপর তোমাদের কাছ থেকে জানতে চাইব। পার্সোনালিটি টেস্টের ভাষা, এটা খুবই গুরুত্ব, মানে অনেকেই প্রশ্নটা করে যে স্যার কোন ভাষায় কথা বলবো। এক্ষেত্রে আমি আগেও বলেছি আবারও বলছি, যেমন পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে তুমি সর্বপ্রথম বাংলাতে কমফোর্টেবল, বাংলাতেই শুরু করবে। এখন যদি তুমি প্রথমেই ঢোকার সময় বলো স্যার মে আই কামিং স্যার, একটু বেশি স্মার্ট দেখাতে যাও নিজেকে, তাহলে ওরাও তোমাকে প্রশ্ন পরেরটা করবে ইয়েস কাম, তারপরে হয়তো ইংলিশেই প্রশ্ন করতে শুরু করলো। তো ইংলিশে প্রশ্ন করলে তখন তোমাকে ইংলিশে উত্তর দিতে হবে, বাংলায় আর পারবে না, কারণ যিনি যেই ভাষাতে প্রশ্ন করবে তোমাকে সেই ভাষাতে উত্তর দিতে হবে। আবার তিনজন বোর্ড মেম্বারের মধ্যে একজন হয়তো তোমাকে কোনো একটি প্রশ্ন ইংলিশেই করেছে, যেমন দেখলো যে তুমি ইংলিশের ছাত্র, তোমাকে প্রশ্ন করলো হোয়াট ইজ প্রিপোজিশন অথবা হোয়াট ইজ জেরান্ড ইত্যাদি প্রশ্ন করতেই পারে, তোমাকে সেই উত্তরটা ইংলিশেই দিতে হবে। তুমি যদি বলো হোয়াট ইজ প্রিপোজিশন প্রশ্ন করেছো, তুমি বললে স্যার প্রিপোজিশন হলো ওই যে নাউন আর প্রোনাউনের মাঝে যেটা বসে ওটাই প্রিপোজিশন, ওটা কিন্তু সঠিক উত্তর নয়, ওটা তোমার কোনো স্মার্টনেসের প্রমাণ নয়। তাহলে তারা হাসবে এটা শুনে। তাহলে তোমাকে প্রশ্ন যা করা হয়েছে, প্রশ্ন যদি ইংলিশে করেছে, উত্তরও তোমাকে ইংলিশেই দিতে হবে। এবার তুমি বলবে স্যার আমি ইংলিশ তো জানি না, আমি তো ভয় পাচ্ছি, এটা করলে হবে না। যেরকম জানো সেরকমই উত্তর দেবে, ওরাও জানে যে তুমি বিশাল ফ্লুয়েন্ট নও বা তুমি ইংলিশ মিডিয়ামের জন্য অ্যাপ্লাই করোনি, বাংলার জন্যই করেছো, এটুকু ওরা জানে। ফলে তুমি তোমার লেভেল থেকে বেস্ট ট্রাই করবে, তাহলেই হবে, তাহলেই হয়ে যাবে। কিন্তু তোমাকে ওই ভুলভাল উত্তর দেওয়ার থেকে যেরকমভাবে শিখিয়ে দিলাম এরকমভাবে তোমাকে উত্তর দিতে হবে। এইটুকুর মধ্যে আছে কোনো প্রশ্ন? পড়া ভাল লাগছে না, বোরিং লাগছে না, মনে হচ্ছে যে স্যার শুধু জ্ঞান দিচ্ছে? এরকম জ্ঞান তো আমরা ইউটিউবে আর ফেসবুকে এখন কত দেখতে পাই। আমার একটা প্রশ্ন ছিল। বলো স্যার, সিচুয়েশন বেসড কোশ্চেনের মধ্যে আপনি যেগুলো আলোচনা করলেন, একটা কোশ্চেনের উত্তরে আমি দেখেছি মানে ঠিকঠাক পাচ্ছি না। কোশ্চেনটা এরকম ছিল, একজন ছাত্র বাড়িতে গিয়ে তার বাবা মার সামনে গিয়ে বলেছে যে স্কুলে কোনো ধরনেরই পড়াশোনা হয় না তেমন, তাই সে স্কুলে আসতে চাইছে না। এমন মুহূর্তে দেখা যাচ্ছে স্কুলে কোনো মিটিং হলো, সেই বিষয়ে কথাটা উঠলো যে আমার বাচ্চা তো গিয়ে বলছে এরকম স্কুলে পড়াশোনাই হয় না। তো এই বিষয়ে তখন বিষয়টাকে হ্যান্ডেল করে একজন শিক্ষক কিভাবে উত্তর দেবে বা ম্যানেজ করবে কিভাবে? একজন শিক্ষক উত্তর দেবে না তুমি শিক্ষক হিসেবে উত্তর দেবে, কোনটা জানতে চাইছো? হ্যাঁ স্যার, আমি ধরুন শিক্ষক হলাম, আমি স্কুলে গিয়ে আমার এইরকম মিটিং এ বা গার্জেন মিটিং এ এরকম একটা প্রশ্ন আসলো, তখন আমাকে কিভাবে? ঠিক আছে, ওকে। তোমার উত্তর হবে যে আমি প্রত্যেকদিন ক্লাসে সঠিকভাবে পড়াই এবং প্রতিটি লেসন আমি ক্লাসে করাই এবং প্রত্যেকটি স্টুডেন্টকে প্রত্যেকটি লেসনই চেকিং করে দিই এবং প্রত্যেকটি খাতায় যে ছাত্র যে খাতা নিয়ে আসে সেখানে একটু দেখলেই বোঝা যাবে যে আমি সেখানে তারিখ অনুসারে সেখানে প্রত্যেকটি লেসন চেক করেছি এবং যে স্টুডেন্টটি যেখানে ভুল করেছে সেটা তাকে বোঝানোর জন্য পাশে আবার সঠিক উত্তরটি লিখে দিয়েছি। কাজে একজন শিক্ষক হিসাবে আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করছি। যে ছাত্র বা ছাত্রীটি এটি বলছে যে স্কুলে কিছু করানো হচ্ছে না বা স্কুলে কোনো কিছু করায় না, সে হয়তো সঠিক বলছে না।
আপনি একজন অভিভাবক হিসাবে একটু আমার সাবজেক্টের খাতাটা একটু যদি দয়া করে চেক করেন, তাহলে এই বিষয়টি আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। এবং শিক্ষক হিসেবে ধন্যবাদ। তোমাকে সেটা করতে হবে। তুমি যদি ফাঁকিবাজ হও, কিছুই না করো, ছাত্র তো বলবেই গিয়ে। কিন্তু যারা সঠিক শিক্ষক তারা কখনোই এটা করে না, একদম ডেট অনুসারে খাতা চেক করে, এবং সেখানে যেহেতু বাচ্চাদের ক্লাস, ভুলটাকে গোল করে সঠিকটা পাশে লিখে দেয়। কাজে এখানে সেই স্কোপই থাকবে না। এবং যদি তুমি আমি যে উত্তরটা দিলাম এটা দিতে পারো, তাহলে তোমার চাকরি কেউ আটকাতে পারবে না। যারা বসে আছে তারা বুঝবে ধন্যবাদ যে এ স্যার। তো ভালোই জানে, এ তো সব কিছুই জানে, যে এ তো প্রত্যেকটা স্টুডেন্টকে শিখিয়ে দেবে এবং প্রত্যেকটা স্টুডেন্টের খাতা চেক করবে। কাজে কিন্তু এ তো বাচ্চাকে বাড়িতে গিয়ে বলবে যে স্কুলে কিছু করানো হয় না, এই তো সিচুয়েশনই তৈরি হবে না, কারণ তুমি তো করছো, প্রমাণ হিসেবে রেখে দিচ্ছ। তো কি ঠিক আছে? উত্তর হ্যাঁ পেয়েছো? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ, খুব সুন্দর, ভালো লাগলো কোনো উত্তর। ধরনের ওখানে যদি গল্প করো তুমি, এই উত্তর হবে না। ওটা কোনো গল্পের জায়গা নেই। আমি তাদের চোখে চোখ রেখে হাতে প্রমাণ দিয়ে দেবো যে আমি এটা করব, ব্যাস, আর কিচ্ছু দরকার নেই। কিন্তু যদি অনেক কিছু বলতে যাও এখানে, তাহলে কিন্তু তোমার এখানে উত্তর স্টাবলিশড হবে না, ভুলভাল উত্তর হবে। ওটা বুঝে যাবে যে তুমি একটা মেকআপ দেওয়ার জন্য উত্তর তাদেরকে বলছো। কিন্তু আমি অ্যাজ এ টিচার হিসেবে ভালো শিক্ষক, আমি তাহলে আমি ভালো শিক্ষক হিসেবে এটাই করা উচিত, একজন ভালো শিক্ষকের এটাই করা উচিত, আমি যেটা বললাম ব্যাস আমি সেটাই করেছি। তাহলে আর এর কোনো বিকল্প হতে পারে না, চাকরি তোমাকে দিতে ওরা বাধ্য। নেক্সট, কি কি তোমরা করবে এটা সিচুয়েশন অনুসারে বলে দেওয়া আছে। যেমন পার্সোনালিটি টেস্টের সময় কি কি করবে, ডুস এন্ড ডু নটস এখানে আছে, ডোন্টস আছে। এক্ষেত্রে সবাই মোটামুটি জানো। যেমন শুভেচ্ছা বিনিময় করতে হয়, যেমন শুভেচ্ছা বিনিময়ে যেমন স্যার বসতে পারি। আবার দেখো অহেতুক শুভেচ্ছা বিনিময়, স্যার গুড ইভিনিং, স্যার গুড মর্নিং, ম্যাডাম গুড মর্নিং, স্যার গুড মর্নিং, তিনজন বোর্ডে বসে আছে, যদি তুমি এইরকমই করে যাও, স্যার গুড মর্নিং, ম্যাডাম গুড মর্নিং, স্যার গুড মর্নিং, দরকার নেই। আমি বলবো এত সময় ওদের নেই, ওরা এত ইন্টারভিউ শুনেছে, ওরা নিজেরা পাজেল, তোমাকে ইন্টারভিউ নিয়ে কবে পাঠিয়ে দেবে সেই জন্য বসে আছে। আবার আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি তোমাদের, আমার নিজের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমি অনেকবার ইন্টারভিউ দিয়েছি জানো, এবং এখনও যদি মনে হয় যে ইন্টারভিউ দিতে পারি, আমার ব্যাপারটা নিয়ে আমি এনজয় করি। চাকরি পাওয়ার জন্য কিন্তু আমি যাচ্ছি না। আমি এই আগের বছরও চাকরি পেয়েছিলাম আরেকটি, আমি যাইনি, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার নিইনি, কারো চাকরি চাকরি নিয়ে একটা কি বলে ফ্রেশ ক্যান্ডিডেটের সিট নষ্ট করবো, ওটা আমি করি না। কিন্তু আমি আমার নিজের দক্ষতার জন্য অনেক সময় যাই। তো একটি ইন্টারভিউতে তিনজনই ম্যাডাম বসেছেন, তিনজনই ম্যাডাম ছিল, প্রফেসর ছিল, দেখেই বোঝা যাচ্ছে। তো আমি ঢোকার সাথে সাথেই বললো আপনার সাবজেক্ট ইংলিশ, আমি বললাম হ্যাঁ হ্যাঁ ম্যাম সাবজেক্ট ইংলিশ। তো এই ইংলিশ শোনার সঙ্গে সঙ্গেই আমাকে একটা ন্যারেশন দিয়ে দিল, বললো এটা কি হবে বলুন তো, মুখেই বললো, আমি উত্তর দিয়ে দিলাম। একটা সেন্টেন্স বললো পরের জন্য, এর মধ্যে কোনটা জেরান্ড খুঁজে বের করুন তো, বলে দিলাম। হঠাৎ করে আর একটা ম্যাডাম ছিল, সে আবার খাতার মধ্যে একটা লিখলো, সেখান থেকে আইডেন্টিফাই করতে দিল বোধহয় পাস্ট পার্টিসিপল, সবই গ্রামারের প্রশ্ন করেছে। এই যে ফটাফট করে প্রশ্ন ধরা, এবং আমি তিনটের উত্তরই ভালো করে দিলাম, আমাকে বললো ঠিক আছে আপনি আসুন। আসুন শুধু বলেনি, একজন ম্যাডাম তো খুবই প্লিজড, তিনি বলেছেন যে চাকরি পাওয়ার পর আপনি খুব ভালোভাবে পড়াবেন, আমি বুঝতে পেরেছি, বেস্ট অফ লাক বলে এইটা ডিরেক্টলি বলে দিল যে আপনি আসুন। আর কোনো প্রশ্নই করেনি আমাকে। এটা অনেকদিন আগেকার ঘটনা তোমাদের বলছি। তাহলে এইরকম সিচুয়েশনও তোমার ক্ষেত্রে হতে পারে। ফলে ওখানে কি অনেক শুভেচ্ছা বিনিময়, গুড মর্নিং ও সমস্ত বলার দরকার নেই। আমার মনে হয় যে ওই গুড ইভিনিং, গুড মর্নিং এটা অতিরঞ্জিত হয়ে যাচ্ছে। এটার ক্ষেত্রে তুমি তাদের কি করতে পারো, নমস্কার জানাতে পারো। নমস্কার তো অবশ্যই জানাতে হবেই, নমস্কার জানাতে পারো, এবং নমস্কার জানানোর ক্ষেত্রে একটু মাথাটা নিচু করো, যাতে তোমার মধ্যে একটা সম্মান তাদেরকে দিচ্ছ, কারণ নমস্কার মানে তো সম্মান এইটা। আবার অনেকে আছে দাঁত কপাটে বের করে নমস্কার স্যার, এটা করতে যাও না, এটা মানে মেকি। নমস্কার মানে কি, নমস্কার হচ্ছে কাউকে সম্মান দেখানো, যে আমি আপনার কাছে প্লিজ। এখন তুমি যদি দাঁত বের করে এটা করো, এটা একটা ভনিতা হয়ে যাচ্ছে, একটা মেকি বিষয় হয়ে যাচ্ছে। এই যে আমি ফেসবুকে অনেক টিচারদের দেখি যারা মেকি ইন্টারভিউ করাচ্ছে, যেটা দেখে যাত্রা পালা ছাড়া কিছুই মনে হচ্ছে না। ওইরকম ভাবে শেখানো যায় না কাউকে ইন্টারভিউ, যেটা বাস্তব সেটাই করো না। এত অতিরঞ্জিত, এত যাত্রা পালা করে তো লাভ নেই, নাটক করে এত কিছু করা যায় না। আমি তো অন্তত আমার লাইফে কোনো ইন্টারভিউতে এরকম নাটক করিনি। তো সেই জায়গা থেকে
একদম পোলাইটলি যখন নমস্কার করছো মাথাটা একটু নিচু করতে হবে। বাকি যে কায়দাগুলো আমরা অবশ্যই তোমরা যখন লাইভ ইন্টারভিউ দেবে সবকটা অবশ্যই তোমাদেরকে শিখিয়ে দেবো। এখানে বাদ বাকি স্যার যেগুলো একটা আছে প্রশ্ন করতে পারি? হ্যাঁ শুনবো পার্সোনালিটি টেস্টের এগুলো সবকটা কিন্তু বলে দিয়েছি। এই যে ডোন্টস অ্যান্ড ডুজ এগুলো সব বলে দিয়েছি, আগেই বলা আছে। এবার এখানে কতগুলো প্রশ্ন আছে যেগুলোর উত্তর আজকে আর আলোচনা করব না, এগুলো তোমরা পড়বে, এটা তোমাদেরকে পড়ার জন্যই দেওয়া হয়েছে এবং এগুলো সবকটাই বেসিক প্রশ্ন। যেমন প্রাথমিক শিক্ষা কি, প্রাথমিক শিক্ষাকে আর সার্বজনীন কেন আখ্যা দেওয়া হয়েছে, প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য কি, এগুলো কিন্তু মুখস্থ করার কোনোটাই দরকার নেই, একটা তোমাদের মুখস্থ করার জন্য দিইনি। এটা পড়ে এটার জিনিসটুকু তুমি বুঝবে, বুঝে এই উত্তরটা তোমাকে 2 লাইন বা 1 লাইনের মধ্যে দিতে হবে। এবার কতটা শর্টকাটে তুমি দিতে পারো সেটা তোমার বিষয়। এখানে কিন্তু যা যা লেখা আছে অনেক কিছু লেখা আছে, এখানে কিন্তু সঠিক উত্তরটাই লেখা আছে, কারণ একটা বই থেকেই প্রশ্নগুলো নেওয়া হয়েছে। কিন্তু এত বড় উত্তর কিন্তু ইন্টারভিউ বোর্ডে দেওয়ার জায়গা ওটা নয়, এতটা তারা শুনবে না। এক কথা জানবে যে প্রাথমিক শিক্ষাকে সার্বজনীন আখ্যা কেন দেওয়া হয়েছে বা প্রাথমিক শিক্ষাকে সার্বজনীন শিক্ষা বলে কেন। এবার তুমি এই পুরোটা পড়ো, পড়ার পরে দেখবে এক কথায় বা 1 লাইনে একটা উত্তর বেরোবে, সেই উত্তরটাই তোমার মনে রাখতে হবে, তোমাকে এটা মুখস্থ করতে হবে না। এখানে প্রত্যেকটা প্রশ্ন, এখানে অনেকগুলো প্রশ্ন আছে, মোস্ট প্রবাবলি 50টার উপরে প্রশ্ন আছে, 55টা প্রশ্ন আছে। এই 55টা প্রশ্নই পড়ে রাখবে। নেক্সট আমি যে ক্লাস করবো সেখানে এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবে। এই প্রশ্নগুলোর সঠিক উত্তর এক কথায় কি হতে পারে, এখানে কিন্তু নাম ধরে ধরে তাদেরকে আমি জিজ্ঞেস করব, যারা উপস্থিত আছো তাদেরকে জিজ্ঞেস করব। আজকের ক্লাসে আমার মোটামুটি বক্তব্য এটুকুই। যারা অ্যাডমিশন নেবে আমি জানি অনেকেই ফোন করেছো, এই নাম্বারটায় কাইন্ডলি আজকে ফোন করে নিও। একটু দয়া করে, এখন 8:30 বাজে, 9:30 পরে ফোন করো, কারণ এরপরেও আমার আরেকটি ক্লাস আছে, তারপরে ফোন করো, আমাকে পাবে। এবং আজকেই অ্যাডমিশন নিয়ে নিও, নেক্সট ক্লাস থেকে তোমরা ক্লাস করতে পারবে। আর যারা অ্যাডমিশন অলরেডি নিয়ে নিয়েছো তারা একটু ওয়েট করো, গ্রুপের আমি রুটিন দিয়ে দিচ্ছি, সেই রুটিন অনুসারে তোমাদের ক্লাস হবে। আজকেই ফার্স্ট ক্লাস, রেকর্ডিং ইউটিউবে আপলোড করে তোমাদের প্রত্যেককে আমরা দিয়ে দিচ্ছি, দেখে নিতে পারবে যতবার ইচ্ছা। নেক্সট ক্লাস থেকে আমাদের অ্যাপে তোমাদেরকে রেজিস্টার করে দেবো, সেই অ্যাপে সমস্ত ক্লাসের রেকর্ডিং থাকবে এবং টিল এক্সাম, মানে এই পুরো রিক্রুটমেন্টটা যতদিন না কমপ্লিট হচ্ছে ততদিন পর্যন্ত তোমরা রেকর্ডিং দেখতে পাবে। এবার তোমাদের যাবতীয় যা যা প্রশ্ন আছে করো, তারপর আমাকে লেফট করতে হবে। হ্যাঁ টোটাল কোর্স ফিটা একবার। হ্যাঁ বলো, ও কোর্স ফিসটা। হ্যাঁ ঠিক আছে মা, মন দিয়ে শুনে নাও। আমাদের এই ব্যাচটার ক্ষেত্রে একটু বলে নিচ্ছি, মন দিয়ে শোনো। আমরা টোটাল 162টা স্টুডেন্ট আগের বছর পড়িয়েছিলাম এবং তাদের মধ্যে 132 জন আমাদের হিসাব অনুসারে চাকরি পেয়েছে, মানে করছে এখনো চাকরি। এইবার এদের মধ্যে আবার কিছুজন আপার প্রাইমারিতেও চাকরি পেয়ে গেছে, তারা প্রাইমারি ছেড়ে এখন আপার প্রাইমারিতে চাকরি করছে, তাও বলে দিলাম। এবং সেই বছর আমাদের কি হয়েছিল, আগেরবার কোনো পরীক্ষার নোটিফিকেশন আসেনি, আমরা আন্দাজেই 6 মাস ধরে কোর্স করিয়েছিলাম, সেখান থেকে এই সফলতাটা এসছে। এবার আমরা এই ব্যাচটাকে 3 মাসের ব্যাচ করছি, 3 মাস, প্রাইমারিলি 3 মাস, মানে এখন শুরু হচ্ছে 3 মাস জুড়ে চলবে। তোমার ইন্টারভিউ তার মধ্যেই হয়ে যাবে বলে আমাদের ধারণা। যদি ডিস্ট্রিক্ট ওয়াইজ হয় তাহলে তো তার মধ্যে হবেই, যদি সেটা নাও হয় তাহলে সেই ক্ষেত্রে 3 মাস অবধি আমরা যা প্রিপারেশন নেব তাতে তুমি এনাফ প্রিপেয়ার্ড হয়ে যাবে। পরবর্তীকালে দরকার পড়লে আমরা এটাকে একটু এক্সটেন্ড করে দেবো, তখন মান্থলি ফিস, সামান্য ফিসেই তোমাদেরকে পড়াবো। আপাতত এই 3 মাসের জন্য তোমাদের এই ব্যাচের জন্য যেটা ফিস থাকবে সেটা হচ্ছে গিয়ে 5,000 টাকা, 5,3,0 টাকা। এই 5,000 টাকাটা 2টো ইনস্টলমেন্টে দিতে পারবে। এখন 2,500 টাকা, 1 মাস ক্লাস করো, 1 মাস পরে 2,500 টাকা। এইবার অনেকেই প্রশ্ন করবে এখানে, বা বলতে পারো যে স্যার অন্য জায়গায় 600 টাকায় পড়াচ্ছে বা কম পড়াচ্ছে, আমি অন্যদের কোনো বদনাম বা কিছু করি না, এখানে টাকাটা একটু বেশি হয়ে যাচ্ছে, এটা বলতে পারো। কিন্তু তোমরা নিজের একটু হিসাব করে দেখবে, এখানে 3টে করে টিচার একটা দিনে ফিস পেড করতে হয় এবং আরেকটা টিচারকে এক্সট্রা আলাদা টিচার পড়ায়। এখন সমস্যাটা হচ্ছে যদি সে কোনো গভর্নমেন্ট স্কুলের বা কোনো কলেজের প্রফেসর হয়, ইন্টারভিউ ক্লাস একটা স্টুডেন্টকে মিনিমাম 15 মিনিট করে দিতেই হয়। তাহলে যদি একদিনে আমরা 30টা স্টুডেন্টকে ইন্টারভিউ নিই, ধরে নিচ্ছি, তাহলে 30 × 15, তাই তো? তাহলে 3 × 15 = 75। তাহলে এই যে 750 মিনিট তোমাকে ক্লাস নিতে হবে, 750 মিনিট মানে কত ঘন্টা কেউ বলতে পারবে? কত ঘন্টা? 450 মিনিট হবে স্যার। হ্যাঁ 450 হবে তো 15 দিনে 45, 450, ঠিকই বলেছো, ভুল বললাম। 450 মানে কত ঘন্টা বলো? 7 ঘন্টা 30 মিনিট। ক ঘন্টা? 7 ঘন্টা 30 মিনিট। প্রবলেমটা হচ্ছে এতক্ষণ ধরে ইন্টারভিউ কেউ নিতেই চায় না।
আগের বছর এই সমস্যাটা আমি মারাত্মক লেভেলে ফেস করেছি। সন্ধ্যে 7টায় ইন্টারভিউ শুরু করেছি, রাত 1টা অবধি চলেছে। এবার ইন্টারভিউর সমস্যাটা হলো, ইন্টারভিউতে যদি 30 জনকে ডাকা হয়, সবাইকে ইন্টারভিউ নিতে হবে, মাঝপথে ছাড়া যায় না, তখন হয়ে যায় সমস্যা। তো যাই হোক, এই 3 জন টিচারের ফিস আমাদের পেড করতে হয়। সব মিলিয়ে এই ফিসটা খুব বেশি নয়। জানি তোমাদের পক্ষে, বেকার ছেলে মেয়েদের পক্ষে এটাও অনেক, আমার কাছেও একসময় বিশাল ছিল, কিন্তু তোমরা চাকরি পেয়ে গেলে এটার কথা ভুলে যাবে। কাজে প্রিপারেশন একবারই নাও, সঠিকভাবে নাও, ভালোভাবে নাও। তো তার জন্য আমরা এই ব্যবস্থা করেছি। এটুকু বলতে পারবো যে আমরা আমাদের লেভেল থেকে বেস্ট টিচিং তোমাদেরকে দেব, এবং আমরা আমাদের কোনো ত্রুটি রাখবো না তোমাকে সফল করার জন্য। কারণ আমরা একটা স্টুডেন্ট সফল হলে কিন্তু আমাদের মারাত্মকভাবে ভালো লাগে। হয়তো তুমি চাকরি পেলে আমাদের কেন মনে রাখবে না, গ্রুপ থেকে লেফটও করে যাবে, তাও জানি, এরকম ঘটনা তো অহরহ ঘটে। কিন্তু তা সত্ত্বেও তুমি যে চাকরি পেয়েছো, এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। তো যারা অ্যাডমিশন নেবে, প্রথম মাসে 2500 টাকা তোমাদের পেড করতে হবে। দরকার পড়লে আমাদের যে নম্বর, এই যে 8902204489, এই নম্বরে ডিরেক্টলি টাকা পেড করে স্ক্রিনশট পাঠাতে পারো, নিজের নাম লিখে পাঠাবে, লিখে দেবে ইন্টারভিউ ব্যাচ। আমরা তোমাকে একটা পেমেন্ট রিসিপ্ট দেবো, ইন্টারভিউ ব্যাচে অ্যাড করে দেবো, অ্যাপের লিঙ্ক দিয়ে দেবো, এবং এখন অবধি যা পিডিএফ নোট, মানে আজকেই প্রথম দিয়েছি, সেগুলো তো পেয়েই যাবে, নোটপত্র সব আমরা দিয়ে দেবো। এবার বলো, কারো কোনো স্যার একটা প্রশ্ন প্রশ্ন আছে? করতে পারি? আমার একটা স্যার বেসিক কোশ্চেন ছিল একটু পরিচয়। আচ্ছা বলো বলো। স্যার আমি স্যার একটা প্রশ্ন করি। স্যার বলছি স্যার বলছি আরে যে এক এক করে বলো না একটু, কুড়ি সেশনে আমি স্ক্রিনটাকে তাহলে অফ স্যার করে বইটা আমি কি আলাদা করে পাওয়া যাবে, মানে ক্লাস ছাড়া না করে? বইটা হুম, না, আমাদের কোনো বই আমরা মানে মানে যে স্টুডেন্ট ছাড়া পিডিএফটা কেউ আমরা দেয় না। আমরা দেখি। আচ্ছা, আমি মানে বলছি শোনো, আমাদের টেটেরও বই আছে, কিন্তু আমাদের ওকে প্রত্যেকটা বই অনলি ফর স্টাডি ম্যাট। এবং এর আগে কি হয়েছে, এরও কারণ আছে, আমরা তো 2012 সাল থেকে পড়াই। আগে আমরা পিডিএফ দিতাম, যেমন ধরো যে পিডিএফটা আজকে তোমাদেরকে দিলাম, এই পিডিএফ এর কোশ্চেনগুলো তো আমাদেরকে বিভিন্ন টিচারকে দিয়ে বানাতে হয়েছে, রেকটিফাই করতে হয়েছে। কিন্তু বিশ্বাস করো, এই পিডিএফটা কোনো একটা সংস্থা নিয়ে গিয়ে তাদের নামটা দিয়ে দেবে, তাদের পিডিএফ হয়ে যাবে। অর্থাৎ আমাদের এত খাটনি, এত কিছু সব জিরো। তো এই জন্য আমরা শুধু আমাদের স্টাডি ম্যাপ আমাদের যার কাছে যারা অ্যাডমিশন নেবে তাদের কাছেই হয় বাড়িতে পাঠিয়ে দিই, না হলে ইবুক আকারে দিই, সেটা হচ্ছে গিয়ে স্টুডেন্টকেই দিই, ঠিক আছে, বাইরের কাউকে নয়। স্যার ওকে বলছি যে, স্যার বলছি বোর্ড মোছা তো ডেমোর একটা পার্টের মধ্যে পড়ে, কিন্তু হুম, বোর্ড মোছার সময় কি পারমিশন নিয়ে বোর্ড মুছতে হবে, নাকি অবশ্যই না, ডেমো শেষ হবে? অবশ্যই না, তুমি তো টিচার, তুমি পড়াতে গেছো, তো তুমি বোর্ড তো মুছবে, এবং পড়ানোর শেষে বোর্ড মোছাটা তোমার কর্তব্য, তাদের পারমিশন আচ্ছা আবার আর কেন? স্যার ওটা বলছি তোমার আনন্দ কর্তব্যের মধ্যে পরিসর পড়ে। ক্লাসে কি কর্মপত্র দেওয়া যায়? আরেকবার বলো। আনন্দ পরিসর ক্লাস যেটা শনিবার হয়, হুম, সেখানে কি কর্মপত্র দেওয়া যায়? মানে কাজ, কর্মপত্র, কাজ দিতে চাইছো? হ্যাঁ, মানে ক্লাসের পরে যে মূল্যায়নের জন্য যে কর্মপত্র দেওয়া হয়, সেটা কি আনন্দ পরিসর ক্লাসে দেওয়া আনন্দ যায়? পরিসর ক্লাসে প্রাইমারি লেভেলের ক্ষেত্রে আনন্দ পরিসর মানেই সেখানে আনন্দ তুমি দিতে চলেছো, সেখানে কোনো রকমের বার্ডেন বা কাজের কোনো বিষয় এখানে থাকেই না। থ্যাংক ইউ স্যার। স্যার আর একটা কারো কোনো কোশ্চেন আছে প্রশ্ন স্যার, আছে? একটু বলো বলেন। হ্যাঁ স্যার, আমার একটা কোশ্চেন আছে স্যার। বলো। সে হচ্ছে আমার 20-22 সেশনে ডিএলএড এবং 22-25 স্যার গ্রাজুয়েশন। তো এবার আমি স্যার এখন গ্রাজুয়েশনটা অ্যাড করতে চাইছি। এবার এবার আমি কি স্যার এটা অ্যাড করলে কোনো সমস্যা হতে পারে? কোনো সমস্যা হবে না। গ্র্যাজুয়েশন কি স্যার তুমি অনেকে ওপেন থেকে বলছে, করেছো না নর্মাল থেকে না করেছো? আমার রেগুলার। সমস্যা হওয়ার কথা নয়, কিন্তু তুমি যদি অ্যাড নাও করো তাতেও কোনো সমস্যা নেই, অ্যাড করে দাও, কোনো সমস্যা নেই। গ্র্যাজুয়েশন থেকে কোনো না প্রশ্ন স্যার অনেকে সেভাবে বলতে করে না, চাইছেন, মানে আমি এবং জানতাম গ্র্যাজুয়েশনের কোনো আমি মূল্য জানতাম নেই। যে স্যার আমি জানতাম যে এমসিটি নিয়ম অনুযায়ী দুটো রেগুলার কোর্সে রেজিস্ট্রেশন আমিও আলাদা জানি, হলে কোনো কিন্তু ওই সমস্যা নেই। প্রশ্নটা করবে না, এবং তোমাকে জিজ্ঞেস করতে যাবে না যে তোমার রেগুলার করেছো না, কোথা থেকে করেছো, অত প্রশ্নটা না করে আমি না, বলছি এবং তুমি তো ভেরিফিকেশনের উত্তর সময় দাও, আমাকে কোনো আটকে সমস্যা দেবে না নেই। তো? ভেরিফিকেশনের সময় আটকে দেবে না তো? ভেরিফিকেশনের সময় তোমার তো এই ডিগ্রিটা দরকারই নেই, তোমাকে আটকাবে কেন? তোমার এই চাকরি পাওয়ার যোগ্যতা কি? এই চাকরি পাওয়ার যোগ্যতা হচ্ছে গিয়ে উচ্চ মাধ্যমিকে 50% নম্বর প্লাস টেট পাস। তুমি তো অলরেডি এটা আছো, তোমার ওটা বাদ দিয়ে দিতে পারে, কিন্তু তোমার ওটা আটকানোর জায়গা ওদের কারণ নেই। আচ্ছা স্যার আচ্ছা আমার আচ্ছা, একটা ঠিক আছে। প্রশ্ন আছে। চলো মিউট করে নাও। সৌম্যদীপ বলো। বলছি স্যার, আমার ওই যে অ্যাডমিট কার্ডটা রয়েছিল, 10th-এর যে অ্যাডমিট কার্ডটা আপলোড করতে হয়েছিল, ওইটা তখন কিছু না প্রবলেমের জন্য ওই আপলোড করার সময় না, আমি যখন অ্যাডমিট কার্ডটা হয় ওই একটা ওই কি বলবো ফাইলের মধ্যে রাখার কারণে না কিছুটা নষ্ট হয়ে গিয়েছিল। হুম, তো যাই হোক আমি ওই অ্যাডমিট কার্ডটাই আপলোড করেছি, একটু হেজি বা একটু লেখার এদিক কোনো ওদিক সমস্যা হয়েছে। কিছু নেই, ওটাই ওটাই দেখাবে, আচ্ছা অসুবিধা হবে না।
ওকে ওকে স্যার, ওকে স্যার একটা প্রশ্ন ছিল, করতে পারি? বলো। হ্যাঁ স্যার, বলছি আমার ওবিসি বি রয়েছে, তো সেই ক্ষেত্রে রিভ্যালিডেশনের জন্য আমি নতুন করে অ্যাপ্লাইও করেছি এবং হার্ড কপি আমি এসডিও অফিসে জমাও করে এসেছি। এরপরে এই প্রসেসিংটা হতে ওনারা বলছেন 1.5 মাস বা 1 মাস মতো সময় লাগবে, কিন্তু দুটোই প্রাইমারি ভ্যালিড আপাতত, সেটা তো অনেকবারই বলেছে তারা, আগেরটা দিয়েই করতে পারো। এখন পর্যন্ত তুমি নতুন সার্টিফিকেটের কোনো নম্বর পাওনি যেটা রিভ্যালিডেশন করেছো? পেয়েছো? পাওনি? স্যার ডিজিটাল একটা নাম্বার দিয়েছে। ডিজিটাল যদি নাম্বার দেয়া থাকে তাহলে সেটা দিয়ে অ্যাপ্লাই করতে পারো, অসুবিধা হবে না। তো স্যার ওটা তো সার্টিফিকেট নয়, ওটা তো একটা প্রিন্ট আউট হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে পুরোনোটাই আপলোড করব? যদি পুরোনোটা করো সেটাই বেশি বেস্ট হবে, কোনো সমস্যা নেই। ওরাও জানে যে পুরনো থেকে নতুন হচ্ছে, এবং আমাদের কাছে যতদূর খবর দুটো তো সার্টিফিকেট নম্বর একই থাকবে, তোমার নম্বর চেঞ্জ হবে না, শুধু তুমি ওবিসি বি থেকে এ হবে অথবা এ থেকে বি হবে। থ্যাংক ইউ স্যার। স্যার আরেকটা প্রশ্ন আছে, করতে পারি? বলো, তাড়াতাড়ি করো। হ্যাঁ স্যার, বলছি ইংলিশ বিষয়ে পড়ানোর সময় সেক্ষেত্রে কি গোটা প্রসেসটাই ইংলিশে হবে কি বাংলা ইংলিশ মিক্স করে? যদি তারা ইংলিশে পড়াতে বলেন ইংলিশে পড়াতে হবে, নাহলে তুমি বাংলাতেই পড়াবে। যেহেতু তুমি বাংলা মিডিয়ামের জন্য অ্যাপ্লাই করেছো, তুমি কোনো ইংলিশ মিডিয়ামের জন্য অ্যাপ্লাই করোনি। কিন্তু অনেক সময় অতি উৎসাহিত অনেক প্রফেসর থাকেন, হয়তো ইংলিশেরই প্রফেসর তিনি, তখন হয়তো ইংলিশে কিছু প্রশ্ন করলো বা ইংলিশে পড়াতে বললো, তখন হয়তো 2-1 লাইন পড়াতে হতেও পারে। কিন্তু প্রাইমারি ক্ষেত্রে এটা একটু কমই হয়, 2-1 লাইন, মানে খুব বেশি কঠিন বিষয় না। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার ডেমনস্ট্রেশনের বিষয়ে একটু জিজ্ঞেস করতে পারি? আচ্ছা, এটাই লাস্ট কোশ্চেন। তারপরে তোমরা যারা অ্যাডমিশন নেবে আমাকে ফোন করে নিও, অ্যাডমিশন নিয়ে নিও। আমাদের এই ব্যাচটা প্রায় সমাপ্তির পথে, আশা করি তোমাদের উপকার করতে পারবো, এটুকু বারবার বলছি। আর লাস্ট প্রশ্ন ডেমনস্ট্রেশন নিয়ে যে প্রশ্ন করবে করো, আমার একটি ক্লাস আছে একটু ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে মানে কি ডেমো রেডি করব সেটা একটু জিজ্ঞাসা ছিল। কি ডেমো বলতে ডেমোর কোনো শেষ নেই, ডেমোর কোনো শেষ নেই। প্রত্যেকটা সাবজেক্ট থেকে 3 থেকে 4টে বা 4টে করে টপিক মিনিমাম তোমাকে রেডি করে রাখতে হবে। এবার এই টপিক নানা ধরনের হতে পারে, মানে আমার এই সামান্য আলোচনার মধ্যে হবে না। ধরো তুমি ইংলিশের ক্ষেত্রে যদি আমি ধরি, টেন্স কিভাবে বোঝাবে, প্রিপোজিশন কিভাবে শেখাবে, বাচ্চাদের ক্ষেত্রে তুমি অ্যালফাবেট কিভাবে শেখাবে, বর্ণের মানে তুমি তোমার ওই যে লেটারের ধারণা কিভাবে দেবে, এই জাতীয় টুকটাক অনেক মানে করতে হবে তোমাকে। অঙ্কের ক্ষেত্রে দশমিকের ধারণা কিভাবে দেবেন, যোগ কিভাবে শেখাবেন, বিয়োগ কিভাবে শেখাবেন, গুণ কোন সহজ পদ্ধতিতে শেখানো যায়, দশমিকের ধারণা কিভাবে শেখাবেন, এই জাতীয় অনেক অনেক ধরনের প্রশ্ন বা অনেক ধরনের ডেমনস্ট্রেশন তোমাকে রেডি রাখতে হবে, ঠিক আছে? এবং তার সঙ্গে সঙ্গে ওদের যে টপিকগুলো আছে, বইগুলো আছে প্রাইমারির 1 থেকে পিপি থেকে 4 অবধি যে বই, এগুলো একটু প্রত্যেকেই দেখতে থাকো। সেই পিপি থেকে 4 অবধি বইয়ের মধ্যে থেকে কিন্তু অনেক ধরনের টপিক তোমরা পাবে, যেগুলো থেকে তোমরা ডেমো করতে পারো। আমাদের এই কোর্সটা পুরোটাই অনলাইনে হবে, এই কোর্সটা পুরোটাই অনলাইনে হবে। একজন প্রশ্ন করেছো, এবং একটা দীর্ঘদিন ধরে হচ্ছে, আগের বছর হয়েছে, কোনো সমস্যা হয় না। এই মুহূর্তে আমাকে যেরকম ভাবে দেখতে পাচ্ছ তোমরা, আমি যদি এখানে একটা বোর্ড ইউজ করে তোমাদের কাছে পড়াই, কোনো কি অসুবিধা হওয়ার জায়গা আছে? নেই। এবং এটা রেকর্ড হচ্ছে। আমরা এই পুরো গোটা কোর্সটাকে রেকর্ড করব, এবং তুমি পড়াবে ঠিক এরকম ভাবেই পড়াবে, আমি যেরকম ভাবে আছি। শুধু বাড়িতে একটা হোয়াইট বোর্ড লাগবে, হোয়াইট বোর্ড যদি কারো বাড়িতে না থাকে, ক্যালেন্ডারকে উল্টো পিট করে নেবে, মার্কার দিয়ে লিখে লিখে পড়াবে। আমরা তোমার পড়ানোটা দেখবো, দাঁড়ানোটা দেখবো, তোমার কথা বলা দেখবো, তোমাকে প্রশ্ন করব, তোমার কি ভুল ত্রুটি আছে অন স্পট সেটা সারিয়ে দেবো, এবং সেটাকে সংশোধন করে পরের ডেমনস্ট্রেশন আবার তোমার কাছ থেকে নেব। তার মানে কি তুমি সংশোধিত হয়ে যাচ্ছ এবং তুমি সঠিকভাবে পড়ানোর কায়দা শিখে যাচ্ছ। এরকমভাবেই আমাদের কোর্সটা চলবে। এর সঙ্গে এই বছর নতুন করে হয়তো অ্যাড করব আমরা, সেটা হচ্ছে গিয়ে ওয়ার্কশপ, 1 ডে, একদিন, কোনো রবিবার অথবা ন্যাশনাল হলিডেতে তোমাদেরকে আমাদের ইনস্টিটিউশনে ডাকবো। সেখানে বাস্তবিক পক্ষে তোমরা আমাদের কাছে ইন্টারভিউ দিতে পারবে, কিন্তু সেটা কেবলমাত্র কলকাতার আশেপাশে বা যাদের আসা সম্ভব তাদের পক্ষে সম্ভব। এখন যদি কেউ কোচবিহার থেকে আসো, তার আসতে যেতেই 2 দিন যাবে, তার পক্ষে আসার দরকার নেই। এই অনলাইনে আমাদের কোর্স বেস্টভাবে চলছে, এবং আমাদের যে ডেমনস্ট্রেশনটা যেটা বললাম যে ওয়ার্কশপ, সেটার সাথে কিন্তু আমাদের এই কোর্সের কোনো সম্পর্ক নেই। ওয়ার্কশপ 1 ডে, একদিনে যে কেউ আসতে পারে, তোমরাও আসতে পারো, যে কেউ আসতে পারে, এবং সেটাও সামান্য ফিসের বিনিময় একদিনের জন্য। আর এইটা হচ্ছে আমাদের কোর্স, এটা লাগাতার 3 মাস জুড়ে চলবে, প্রাইমারিলি 3 মাস জুড়ে চলবে। এরপরে যাদের ইন্টারভিউ হবে না তাদের ক্ষেত্রে আরও এক্সটেন্ড হবে, আমরা তাদের ইন্টারভিউটা কন্টিনিউ রাখবো। এটুকুনি আমার বলার। যারা অ্যাডমিশন নেবে কাইন্ডলি ফোন করে অ্যাডমিশন নিয়ে নিও। আমার ব্যাচের স্টুডেন্টরা ওয়েট করছে, আমাকে ছেড়ে দাও, আমার জন্য ওরা ওয়েট করছে। নেক্সট আমরা অন্য কোনো ক্লাসে আলোচনা করব। স্যার প্রাইমারিতে কি কর্মপত্র বা বাড়ির কাজ দেওয়া যেতে পারে? দেওয়া যেতে পারে, সেটা সিচুয়েশন বেসড, সব ক্ষেত্রে দেওয়া যায় না এটা নয়, দেওয়া যেতে পারে, ঠিক আছে? স্যার বলছি আমার ওবিসি এখনো করা হয়নি, আপডেট করা হয়নি, মানে বললাম আগের ফর্ম দিয়ে করতে বললাম। ওবিসি তাদের হয়নি, অনেকেরই হয়নি, আগে করব।
আর স্যার তারপরে কি আমি ওটা আপডেট এখন করব নাকি ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে করব ওটা সেটাই সুযোগ জিজ্ঞেস দেবে। করছি। এই প্রায় এই এসএলএসটির ক্ষেত্রেও দিয়েছিল যে আগে যারা নতুন দিয়ে করেছিলে ভ্যালিডেট করে নতুন যে তোমার কাস্ট এসছে সেটা করো, ওরা সুযোগ দেবে, ওরা জানে সেটা, ওটা নিয়ে কোনো সমস্যা নেই, তোমরা আগেরটা দিয়ে এখন করতে পারো। আপাতত আগেরটা নিয়ে আমি আপলোড করে দিচ্ছি। আগেরটাই যেহেতু তোমার কাছে ডকুমেন্ট আছে, সবকিছু আছে, ওটা দিয়ে তোমাকে এখন করতে হবে। তুমি তো নতুনটা পাওনি, তার নতুনটা না পেলে কোথা থেকে না করবে? তো পাইনি, বলছি নতুনের জন্য আমি অ্যাপ্লাই করব তারপরে, তো মানে যদি ইন্টারভিউর আগে ওরা নিয়ে নেয় সেই জন্য জিজ্ঞেস করছি। ওরা অসুবিধা নিয়েও নেয়, ওরা ইন্টারভিউর আগে রিভ্যালিডেশন ওরা নিজেরাই করে নেবে অটোমেটিক্যালি। কোন কাস্টে গেছে ওদের কাছে সেটা জানে ওরা। ঠিক আছে স্যার, ভেরিফিকেশনের সময় কি গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট দেখাতে হয়? আমি এখনো সার্টিফিকেটটা হাতে পাইনি। সার্টিফিকেট লাগে না, ফাইনাল মার্কশিট হলেই হয়। তা সত্ত্বেও তোমার সার্টিফিকেট তুমি অবশ্যই কালেক্ট করে নিও। যাই হোক, তাহলে আজকে এতটুকুই থাক, আমাকে ছেড়ে দাও, কারণ অন্য ব্যাচের ক্লাসে স্টুডেন্ট আজকের জন্য এতটুকুই থাক। নেক্সট আরেকটা ক্লাসে আমি করব যত ইচ্ছা প্রশ্ন করব। স্যার একটা লাস্ট কোশ্চেন, ডেমোস্ট্রেশনে বোর্ড মোছার সময় মানে আমি বোর্ড ওয়ার্ক করছি তো কিছুটা কাজ হয়েছে, তখনই কিছুটা কাজ করে মুছবো নাকি রেখে দিয়ে একদম লাস্ট প্রয়োজন আছে সেখানেই তুমি মুছবে, ওটা কোনো প্রশ্ন নয়, যেখানে প্রয়োজন আছে মুছবে। বাকিটা আমরা আমাদের লাইভ ডেমো ক্লাসে শিখিয়ে দেবো তোমাদের, ঠিক আছে? চলো আজকের জন্য এতটুকুই থাক, বাই, টাটা অ্যান্ড গুড নাইট। যারা অ্যাডমিশন নেবে অবশ্যই ফোন করে নিও, অ্যাডমিশন নিয়ে নিও। কালকে সারাদিন ফোন করতে পারো, আজকেও ফোন করতে পারো। আজকে আমার একটা ক্লাস আছে 9:30 পরে করো, আর কালকে সারাদিন ফোন করতে পারো, অ্যাডমিশন নিয়ে নাও এবং ক্লাস করো, কোনো অসুবিধা নেই। আমরা আমাদের তরফ থেকে আপ্রাণ চেষ্টা করবো তোমাকে চাকরি পাওয়ানোর। চলো টাটা অ্যান্ড গুড নাইট। স্যার